হ্যালো বাচ্চা লোক, তা কেমন আছো সবাই? কেমন চলছে তোমাদের পড়াশোনা? সামনে এক্সাম, তোমাদের প্রিপারেশন কেমন? ফাটিয়ে পড়াশোনা করো তোমরা সবাই, ফাটিয়ে দাও। পরীক্ষার খাতা যেন ছিঁড়ে ফেলা হয় এমন লেখক। পরীক্ষার খাতা না, তোমাদের এখন তো ওএমআর সিটি এক্সাম হবে না? তোমাদের এখন তো ওএমআর সিটি এক্সাম হবে, ছিঁড়ে ফেলে সমস্যা আছে। তোমরা তাই মন দিয়ে পড়ো, যাই হোক মন দিয়ে পড়ো, আলটিমেট যা বললাম মন দিয়ে পড়ো। আজকের আমরা যাই হোক আমরা পড়ছিলাম কি? আমরা পড়ছিলাম সার্কুলার মোশন, মানে বৃত্তীয় গতি। আমরা বৃত্তীয় গতির দেখেছিলাম দুটো পার্ট রয়েছে, একটা কি কাইনেমেটিক্স পার্ট আর একটা ডাইনামিক্স পার্ট। হ্যাঁ, আমরা কাইনেমেটিক্স পার্টের সমস্ত কিছু শেষ করে দিচ্ছি। লাস্ট ক্লাস ছিল সার্কুলার মোশনের ত্বরণ পড়েছিলাম আমরা। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? কোন বস্তু বৃত্তীয় গতিতে থাকলে তার মধ্যে কি কি ত্বরণ সৃষ্টি হয় সেটা নিয়ে পড়েছিলাম। আমরা 4 ধরনের ত্বরণ পড়েছি, তাই তো? ভালো করে দেখো লেকচারটা। আমি কি বলছি পড়াতে সেটা ভালো করে তোমরা শোনো, বোঝো, বারবার করে শোনো। অনেক সময় তোমরা পারলে কি করো, লিখে রাখো সেই কথাগুলো। যখন তোমরা নোট করবে লিখতে খাতা পেন নিয়ে, অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসো, অবশ্যই, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসতে হবে, হবে না? যা পড়াবো সেগুলো নোট করো। অনেক সময় আমি কিছু লিখছি না, আমি বোঝাচ্ছি, সেই বোঝানো গুলোও লিখে ফেলো, তাতে তোমাদের সুবিধা হবে বুঝতে। অন্য সময় যখন পড়বে ভালো ফিল আসবে, পড়তে ক্লিয়ার আসবে কনসেপ্ট। অনেক কনসেপ্ট আমি এত লিখবো না, তোমাদের সেগুলো লিখে নিতে হবে, ঠিক আছে? আজকের আমরা শুরু করবো, যাই হোক আজকের আমরা শুরু করবো কাইনেমেটিক্স শেষ, এবার হবে ডাইনামিক্স পার্ট পড়বো আমরা। সার্কুলার মোশনের ডাইনামিক্স পার্ট, ঠিক আছে? ডাইনামিক্স পার্ট মানে সার্কুলার মোশন হওয়ার জন্য দায়ী কারা, কোন মোশন হওয়ার জন্য দায়ী কারা হয়। কাইনেমেটিক্স পার্ট মানে পড়েছিলাম কি? গতির ফলাফল পড়ছিলাম, একটা বস্তুর গতির ফলাফল। গতি হলে কি কি হয় তার মধ্যে? সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, যা যা ছিল সব পড়েছি আমরা। বুঝছো? ওইগুলোর কারণ কি এবার পড়বো। ওইগুলোর কারণ কি ছিল, ওগুলো হওয়ার পিছনে কারণ কি? ফোর্স, অবশ্যই ফোর্স না হলে ওগুলো হবে কি করে? সরণ হবে কি করে ফোর্স না প্রয়োগ করলে? বেগ না হলে, বেগ বৃদ্ধি হবে কি করে ফোর্স না হলে? এবার আমরা পড়বো সার্কুলার মোশনের ডাইনামিক্স পার্ট। সবাই হেডিং দাও, ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। সবাই হেডিং দাও, ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। বাইরে বৃষ্টি হচ্ছে আজকের, ভালো ওয়েদার, ভিডিও বানাতে ভালো লাগবে তোমাদের সঙ্গে ভিডিও শুট করতে ভালো লাগবে, মজা আসবে। তোমরা রেডি থাকো, ফিল নেওয়ার জন্য রেডি থাকো। তোমরা শুধু ফিল নাও, আর কিছু না। ডাইনামিক্স অফ সার্কুলার মোশন মানে আমরা পড়বো সার্কুলার মোশনের কজ। রেডি মেরে প্যারে বাচ্চা, রেডি? সার্কুলার মোশনের কজ বলবো। কজ কি? ফোর্সেস। নোট করো সবাই, নোট করো সবাই, খাতা পেন নিয়ে বসো অবশ্যই। রেডি মেরে প্যারে বাচ্চা, রেডি? ফোর্স বলছি সার্কুলার মোশনে যত রকম সৃষ্টি হচ্ছে, যে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলোর জন্য দায়ী হয় দুটো বল, দুটো ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স, একটা কি সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল, 2 নম্বর পড়বো আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স। বা অপকেন্দ্র বল, এটা একটা অলিক বল। অপকেন্দ্র বলটা হচ্ছে এক ধরনের অলিক বল, ছদ্ম বল, ধোকা। এটা হয় না, বাস্তবে হয় না, ঠিক আছে? রেডি তোমরা? ফোর্স পড়বো, সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল বা অভিকেন্দ্র বল, কেন্দ্রমুখী বল, যা খুশি বলতে পারো তোমরা।
দেখো হেডিং করো একটা, তোমরা হেডিং করো সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স যাকে আমরা নাম দিয়েছি অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল বা কেন্দ্রমুখী বল বলতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা পড়েছিলাম না, এরকম একটা ত্বরণ পড়েছিলাম, এইরকম একটা নামের একটা ত্বরণ পড়েছিলাম আমরা। কি ত্বরণ পড়েছিলাম আমরা? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন পড়েছিলাম বা অভিকেন্দ্র ত্বরণ পড়েছিলাম আমরা, রাইট? আমরা অভিকেন্দ্র ত্বরণ পড়েছিলাম, তো একই রকম নাম ছিল। আমরা কি জানি তোমরা লিখে রাখবে, আমি যেগুলো বলছি সেগুলো লিখে রাখবে, নাহলে নিচে পয়েন্টগুলো লিখে, আমি যেটা বলছি সেটা লিখে নিলে। আমরা কি জানি যে যখন বৃত্তপথে কোনো বস্তু গতিশীল থাকে, ঠিক আছে, তখন ওই বস্তুর বেগের অভিমুখের পরিবর্তনের জন্য, এগুলো তোমরা লেখো। বলছি আমরা কি জানি, যখন কোনো বস্তুকণা বৃত্তপথে গতিশীল থাকে তখন ওই বস্তুর বেগের অভিমুখের পরিবর্তনের জন্য ওই বৃত্তপথের কেন্দ্র বরাবর বা ব্যাসার্ধ বরাবর এক ধরনের ত্বরণের সৃষ্টি হয়। সেই ত্বরণকে আমরা বলি কি? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ। এর পেয়ারে বাচ্চো দেখো, বলছে বেগের অভিমুখের পরিবর্তনের জন্য বৃত্তপথে গতিশীল বস্তুকণার বেগের পরিবর্তনের জন্য, বেগের অভিমুখের পরিবর্তনের জন্য কি সৃষ্টি হয়েছিল? ওই কেন্দ্র বরাবর, ওই বৃত্তের কেন্দ্র বরাবর, ওই বৃত্তপথের কেন্দ্র বরাবর ত্বরণ সৃষ্টি হয়েছিল, অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ, তাই তো নাকি? অভিকেন্দ্র ত্বরণ সৃষ্টি হয়েছিল বেগের অভিমুখের পরিবর্তন হওয়ার জন্য। লিখে রাখো সব, বেগের মুখের পরিবর্তন হওয়ার জন্য কি সৃষ্টি হচ্ছিল? কি ত্বরণ সৃষ্টি হচ্ছিল? বা ডাইরেকশন চেঞ্জ হওয়ার জন্য কি ত্বরণ সৃষ্টি হচ্ছিল? তোমাদের সেন্ট্রিপিটাল বলা হচ্ছিল। কি নাম দিয়েছিলাম? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এসি, যার মান আমরা কি দিয়েছিলাম? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের মান কত? এসি সমান ভি স্কয়ার বাই আর বা আর ওমেগা স্কয়ার। পড়েছে এটা, দেখো তোমরা। এই ত্বরণটা কোন, এই ত্বরণের অভিমুখটা কোন দিকে ছিল? এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ত্বরণের অভিমুখটা কোন দিকে ছিল? কেন্দ্র বরাবর বা ব্যাসার্ধ বরাবর। বলছে এই ত্বরণ সৃষ্টি হচ্ছে কেন? একটা বল থাকবে তার জন্য। এই ত্বরণটা সৃষ্টি হচ্ছে কেন? কোন দিকে ত্বরণটা সৃষ্টি হচ্ছে? কেন্দ্র বরাবর। তাহলে কেন্দ্র বরাবর কোনো বল আছে, তাই তো? বলছে এই ত্বরণ সৃষ্টির জন্য দায়ী বল হচ্ছে কি? দায়ী ফোর্সটি হলো, দেখো তোমরা, এই এসি ত্বরণ সৃষ্টির জন্য দায়ী বলটি হলো কি বলা হচ্ছে? একে নাম দিয়েছি কি আমরা? অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। এই বলটার নাম দিয়েছি সেন্ট্রিপিটাল ফোর্স, তাই তো? আসলে এফসি দ্বারা প্রকাশ হয়, এফসি দ্বারা প্রকাশ করব। আসলে আমরা বলতে পারছি, তা আমরা বলতে পারি এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য বৃত্তপথে গতিশীল কোনো বস্তুকণার বেগের অভিমুখের পরিবর্তন হয়। বেগের অভিমুখের পরিবর্তনের জন্য এসি ত্বরণ সৃষ্টি হয়। আলটিমেট বলতে পারি আমরা, বলতে পারি তো, ভালো করে বুঝবো। বলছে এই যে এসি ত্বরণ সৃষ্টি হচ্ছে, ত্বরণ তো এমনি সৃষ্টি হবে না, তার পিছনে কোনো বল আছে, সেটা পরে পড়ছি আমরা, এখন ডাইনামিক্স পার্টে পড়ছি। এই যে এসি ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ কি? এই ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ কি? চারটে ত্বরণ ছিল, তার মধ্যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ কি? কারণ কি? সেন্ট্রিপিটাল ফোর্স। এই এসি ত্বরণ সৃষ্টির জন্য দায়ী হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সৃষ্টি হচ্ছে কেন? বেগের অভিমুখের পরিবর্তন হওয়ার জন্য। তার মানে কি বলতে পারি আমরা? এই সেন্ট্রিপিটাল ফোর্স
বৃত্তপথে গতিশীল কোন বস্তু কণার বেগের পরিবর্তন ঘটায়, বেগের অভিমুখের পরিবর্তন ঘটায়, যার জন্য এসি সৃষ্টি হয়। আমরা বলতে পারি এই এফসি ফোর্স, এফসি বল, অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স এর জন্য, বলের জন্য বৃত্তপথে, এগুলো লিখে রাখবে, এগুলো বৃত্তপথে গতিশীল বস্তু কণার বেগের অভিমুখের পরিবর্তন হয়। যার জন্য কেন্দ্রমুখী বা ব্যাসার্ধ বরাবর এসি মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের সৃষ্টি হয়। এখানে সব থেকে ইজিয়েস্ট ভাবে বোঝানো হবে, সমস্ত কিছু ইজিয়েস্ট পদ্ধতিতে বোঝানো হবে। তাছাড়া আমরা এবার এখানে বুঝতে পারছি, ফিল করো, এই বস্তু বৃত্তপথে গতিশীল বস্তু কণার যদি বেগের পরিবর্তন না হতো, কি হতো বলতো? বস্তুটা সোজা ছিটকে বেরিয়ে যেত। যদি বৃত্তপথে গতিশীল বস্তু কণার বেগের অভিমুখের পরিবর্তন না হতো, বৃত্তপথে গতিশীল বস্তু কণার বেগের অভিমুখের পরিবর্তন হচ্ছে বলে বস্তুরা বৃত্তপথে ঘুরতে পারছে। তাহলে এই বেগের অভিমুখের পরিবর্তন হওয়ার জন্য বস্তুরা কি হচ্ছে? বৃত্তপথে ঘুরতে পারছে। নাহলে কি হতো? যদি বেগের অভিমুখের পরিবর্তন না হতো কি হতো? এই বিন্দুতে যদি বেগের অভিমুখ এদিকে থাকতো, সবসময় এদিকে থাকতো, বস্তুটা ছিটকে সোজা বেরিয়ে যেত। যদি এখানে থাকতো, বস্তু সোজা ছিটকে বেরিয়ে যেত, সোজা থাকতো, এদিকে বেরিয়ে আসতো, সোজা ছিটকে বেরিয়ে আসতো। তার মানে আমরা বলতে পারি এই এই বেগের পরিবর্তন ঘটাচ্ছে কে? সেন্টিমিটার ফোর্স। তাহলে এই জন্য আমরা বলতে পারি, আলটিমেট আমরা বলতে পারি সেন্টিমিটার ফোর্সই বস্তুকে বৃত্তপথে ঘুরতে সাহায্য করে, তাই না? অভিমুখের পরিবর্তন হয়, এফসি বলের জন্য অভিমুখের পরিবর্তন হচ্ছে, বৃত্তপথে গতিশীল বস্তুর অভিমুখের পরিবর্তন হচ্ছে, তার জন্য বৃত্তপথে ঘুরছে। যদি বেগের অভিমুখের পরিবর্তন না হতো কি হতো? বস্তুরা সোজা বেরিয়ে যেত। আলটিমেট বৃত্তপথে যে ঘুরছে বস্তুটা, তার জন্য দায়ী কে বল? বৃত্তপথে ঘুরছে বস্তুটা আসলে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য বস্তুরা বৃত্তপথে ঘুরছে, সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য বস্তুরা বৃত্তপথে ঘুরছে। দেখো, অর্থাৎ ভালো করে বোঝো আমি কি বলছি, ভালো করে শোনো। অর্থাৎ এই সেন্ট্রিপিটাল বলের জন্য, সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য কোন বস্তু কণা বৃত্তপথে ঘুরতে পারে, না হলে সোজা ছিটকে বেরিয়ে যেত, না হলে সোজা ছিটকে বেরিয়ে যেত। ক্লিয়ার? এটা তুলে ফেলো তোমরা, তুলে ফেলো मेरे प्यारे बच्चे लोग। তোমরা এটা তুলে ফেলেছো? চলো 1 2 3 4 সব তুলবে। 5 বুঝেছি। আচ্ছা, বুঝে দিচ্ছি। আচ্ছা, এবার শোনো, এই বলের মান কত হবে? আমরা জানি কি? আমরা জানি এই বলের মান কি হবে, রাশিমালা কি হবে, গাণিতিক রূপ কি হবে? আমরা জানি কি, বল সমান m × a, ফোর্স × ত্বরণ। তাহলে এখানটা এই এফসি তার মান কত হবে? m, যে বস্তুটা ঘুরছে তার ভর m, কিন্তু ত্বরণ মানে কোন ত্বরণ এটা? হবে এসি ত্বরণ, মানে সেন্টিমিটার ত্বরণ, বল × ত্বরণ, এসি ত্বরণ। তাহলে এফসি সমান দিতে হবে না, ছাড়া m × v²/r, তাহলে এফসি সমান আমরা লিখতে পারি mv²/r, বা আরটা লিখতে পারি mr⍵²। দুটো মান বসাতে পারি, এর মান তো দুটো লিখতে পাচ্ছি আমরা, v²/r বসালে হবে mv²/r, যদি r⍵² বসাই mr⍵²। ক্লিয়ার? তাহলে আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের মান কি জানলাম? mv²/r
বা এম আর ওমেগা স্কয়ার, এম আর ওমেগা স্কয়ার। এর ডাইরেকশন কোন দিকে হয় মেরে প্যারে বাচ্চো? মেরে প্যারে বাচ্চো ডাইরেকশন মানে অভিমুখ, যেদিকে ত্বরণ সেদিকে অভিমুখ। কোন দিকে ত্বরণ হচ্ছে বস্তুর? বস্তু ত্বরণ কোন দিকে হচ্ছে? বস্তু ত্বরণ কোন দিকে হচ্ছে? যেদিকে ত্বরণের অভিমুখ সেদিকে হবে কেন্দ্র বরাবর। যেদিকে এসি এর অভিমুখ, যেদিকে এসি এর অভিমুখ যেদিকে হয়, বা 2 নম্বর বলতে কোন দিকে? কেন্দ্র বরাবর, বা বলতে পারো ব্যাসার্ধ বরাবর, along the radius or towards the center। কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে বলা হয় অ্যাকচুয়ালি, কেন্দ্রের দিকে। আর রেডিয়াস বরাবর, রেডিয়াস বরাবর। ঠিক আছে, এখানে মেন ব্যাপারটা হচ্ছে, আসল ব্যাপারটা হচ্ছে, এখানে বোঝার চেষ্টা করো। এখানে মেন ব্যাপারটা হচ্ছে কি, অ্যাকচুয়াল রিয়েল ফিলটা কি, সেন্ট্রিফিউগাল ফোর্সের রিয়েল ফিল যদি দিতে চাই, তোমাদের রিয়েল ফিল দিতে চাইছি এখন আমি। হ্যাঁ, এই কার সেন্ট্রিপিটাল ফোর্সের বা অভিকেন্দ্র বলের রিয়েল ফিল যদি আমি তোমাদের দিতে চাই, রিয়েল ফিল কি বলছে, সেন্ট্রিপিটাল ফোর্স আদপে কোনো নতুন বল নয়। কি বলছি আমি? সেন্ট্রিপিটাল ফোর্স আদপে কোনো নতুন ধরনের বল নয়। বলছে আসলে এখানে কি হয়, অন্য একটি বল, কেন্দ্রমুখী অন্য একটি বল এখানটায় সেন্ট্রিপিটাল ফোর্স রূপে কাজ করে। কি বলছি কি বলছি কি বলছি লিখে রাখো, নাহলে লাইনটা লিখে রাখো, লিখে রাখো কি, ওই যে সেন্ট্রিপিটাল ফোর্স এখানে নতুন কোনো বল নয়, নতুন কোনো বা নতুন ধরনের কোনো বল নয়। প্রকৃতপক্ষে অন্য একটি বল, প্রকৃতপক্ষে অন্য একটি বল, অন্য একটি কেন্দ্রমুখী বল, অন্য একটি কেন্দ্রমুখী বল, যে বলটা কেন্দ্রের দিকে কাজ করছে, সেই বলটি এখানটায় সেন্ট্রিপিটাল ফোর্স রূপে কাজ করে, সেন্ট্রিপিটাল ফোর্স রূপে কাজ করে। বা বলতে পারো নেট ফোর্স টুয়ার্ড দ্য সেন্টার ইজ সেন্ট্রিপিটাল ফোর্স। নেট ফোর্স, কেন্দ্র বরাবর মোট বলটাই আসলে কি, সেন্ট্রিপিটাল ফোর্স। যে কোনো বল, সে বলটা ফ্রিকশন হতে পারে, টেনশন হতে পারে, স্প্রিং ফোর্স হতে পারে, যা হতে পারে। কি বলছি আমি, কি বলছি কি বলছি, নেট ফোর্স টুয়ার্ড দ্য সেন্টার ইজ সেন্ট্রিপিটাল ফোর্স। কেন্দ্র বরাবর যে কোনো মোট বল সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স। কেন্দ্র বরাবর বা কেন্দ্রের দিকে থাকা যে কোনো মোট বল বা ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স। লিখে রাখতে পারো, এটা ফিল দিচ্ছি, ফিল দিচ্ছি, ফিল অবশ্যই দিতে পারো। দেখো মনে করো, আচ্ছা লিখে রাখো, আগে স্টেটমেন্টটা লিখে রাখো, স্টেটমেন্টটা লিখে রাখো। বলছে এফসি আসলে আসলে কোনো নতুন ধরনের বল নয়, নতুন ধরনের বল নয়, অন্য কোনো বল এফসি তে পরিণত হয়। কোন বলগুলো? সব বলকে নিয়ে নেবো আমরা, এফসি এফসি ধরে নেবো, অভিকেন্দ্র বল ধরে নেবো, যে কোনো বলকে আমরা এফসি ধরে নেবো না। কোন বলকে ধরবো? কেন্দ্রমুখী মোট বল। নেট ফোর্স টুয়ার্ড দ্য সেন্টার ইজ বলছে মোট বল, কেন্দ্রমুখী যে কোনো নেট বল, কেন্দ্রমুখী যে কোনো নেট মোট বল আসলে সেন্ট্রিপিটাল ফোর্স। বলছে কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে ক্রিয়ারত যে কোনো মোট বল হলো সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স। কেন্দ্রের দিকে ক্রিয়ারত যে কোনো মোট বল হলো সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স। তুলে ফেলো, আমি ফিল দিচ্ছি, এবার মুছে দাও, মুছে দিচ্ছি, আমি মুছে দিচ্ছি। যেমন ধরো, যেমন ধরো, যেমন ধরো পরমাণু মাঝে কি থাকে? নিউক্লিয়াস। পরমাণু মাঝে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আধান কত? প্লাস। আর পরমাণুর বাইরে, পরমাণুর বাইরে, নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন, যার আধান কি? মাইনাস। কি করে? বুঝছো, একটা নিউক্লিয়াস যার আধান কি? প্লাস, আমরা জানি প্রোটন থাকে। আর নিউক্লিয়াসের বাইরে কি করে? ইলেকট্রন ঘুরে বেড়ায়।
মাইনাস, বলছে এই প্লাস কি করে মাইনাসের দিকে আকর্ষণ টানে, যে টানছে কেন্দ্র, এটা কেন্দ্রমুখী বল, এখানে প্লাসটা মাইনাসকে টানছে মানে এখানে কেন্দ্রমুখী টন, কেন্দ্রমুখী বল, মানে এটা এখানটা সেন্ট্রিপিটাল ফোর্স, মানে এখানটা এটা কি ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, এটা কি প্লাস এটা মাইনাস, দুটো আকর্ষণ হবে তো, স্থির তড়িৎ আকর্ষণ বল, এটা আসলে স্থির তড়িৎ আকর্ষণ বল বলতে পারি, এটা স্থির তড়িৎ আকর্ষণ বল, এটাই আসলে কি এখানটা এফসি, এটাই এখানে আসলে এফসি কেস। মনে করো আমরা হতে পারো সূর্য পৃথিবী হতে পারতো, সূর্য সান আছে, সান এই তো বাইরে কে ঘুরছে আমাদের পৃথিবী, আর্থ, আর্থকে কি করছে পৃথিবী, সান কি করছে আমাদের আর্থকে টানছে নিচের দিকে, এটা কি আসলে কি ফোর্স বলে, এটাকে আমরা কি বলি, গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল, মহাকর্ষ বল বলি। এইটা এক্ষেত্রে এটাই কি বল, এখানে এক্ষেত্রে এটা কি বল, এক্ষেত্রে এটা কি বল, কি বল এফসি, এখানে এটা অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে, এখানে এটা অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে, বুঝতে পারছো কি বলছি, বলছে অভিকেন্দ্র বল নতুন ধরনের নতুন কিছু বল নয়, নতুন কিছু বল নয়, বলছে অন্য একটা কেন্দ্রমুখী বল, অন্য একটা বল যেটা কেন্দ্রমুখী, সেটাই হচ্ছে কি অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স, ক্লিয়ার। বা তুমি ভাবতে পারো, এটা ভাবতে পারো একটা দড়িতে একটা এম ভরের বস্তুকে ধরে আমি ঘোরাচ্ছি কত বেগে, ওমেগা কৌণিক বেগে, একটা এম ভরের বস্তুকে আমি হাতে ধরে ঘোরাচ্ছি, হাতে ধরে ঘোরাচ্ছি ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি, এবং দড়িটার ব্যাসার্ধ কত হলো আর, এটা আর, এটা আর, তাহলে এখানে বললো টান ফোর্স কোন দিকে হবে, এইদিকে, এটা টান ফোর্স পড়বে এই বস্তু দড়ি থেকে বাইরে, ফার ফ্রম দ্য পয়েন্ট, ফার ফ্রম দ্য পয়েন্ট বা অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, টি, এটা বলছে টির মান কত, টিটা আসলে টি এখানে কি আছে, কোন দিকে আছে টি, ওটা কোন দিকে, আমি ঘোরাচ্ছি একটা দড়িকে ঘোরাচ্ছি, এম ভরে বস্তু ঘোরাচ্ছি ওমেগা কৌণিক বেগে, ওমেগা কৌণিক বেগে, তখন টান কোন দিকে, দড়িতে টান কোন দিকে কাজ করবে, বস্তু এদিকে ভিতরের দিকে, এবার টান বলের মান কত হবে, টানটা আসলে কি, এখানে টান বলটাই কি সেন্ট্রিপিটাল ফোর্স, বা টান, এখানে টান বলের মান কত হবে এম আর ওমেগা স্কয়ার, সূত্র এফসির মান কত এম আর ওমেগা স্কয়ার, ক্লিয়ার মেরে প্যারে বাচ্চো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এগুলো তুলে নাও পারলে, ক্লিয়ার। টান বলটা কি আসলে, টান বলটা কোন দিকে হচ্ছে, এই তো ঘোরাচ্ছি আমি, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলটাই হচ্ছে কি, কেন্দ্রমুখী যে কোনো বল হচ্ছে অভিকেন্দ্র বল, কেন্দ্রমুখী যে কোনো বল হচ্ছে অভিকেন্দ্র বল, সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রমুখী যে কোনো বল হচ্ছে, কেন্দ্রমুখী যে কোনো বল হচ্ছে যে কোনো বল, এখানে মহাকর্ষ বল অভিকেন্দ্র বল, এখানে স্থির তড়িৎ আকর্ষণ বল অভিকেন্দ্র বল, পরিণত হচ্ছে, অন্য কোনো কেন্দ্রমুখী বল আসলে এখানটা অভিকেন্দ্র বল রূপে কাজ করছে, ক্লিয়ার। যেমন একটা অঙ্ক করি আমরা, একটা দণ্ড মনে করি, একটা দণ্ড, একটা দণ্ডকে কি করেছি এখানটায় আমি, 1 কেজি ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তু, 3 কেজি ভরের বস্তু, বলছে একটা দণ্ড, একটা দড়ির সঙ্গে 1 কেজি ভরের বস্তু যুক্ত আছে, তোমার তার সঙ্গে 2 কেজি ভরের বস্তু যুক্ত আছে, তার সঙ্গে আবার 3 কেজি ভরের বস্তু যুক্ত আছে, বলছে একটা দণ্ডের সঙ্গে দড়ি লাগানো আছে, সেই দড়িতে 1 কেজি ভরের বস্তু, আবার একটা দড়ি 2 কেজি ভরের বস্তু, আবার একটা দড়ি 3 কেজি ভরের বস্তু যুক্ত আছে, আবার কি করছি, এই দণ্ডটাকে আমি ঘোরাচ্ছি, ঠিক আছে, ঘোরাচ্ছি ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি, ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি, বলছে প্রতিটি দড়িতে বের করতে হবে, আমাদের বের করতে হবে প্রতিটি দড়িতে টেনশন কত, প্রতিটি দড়িতে টেনশন কত, আগে আমাকে টেনশন মার্কিং করতে হবে, এখানটায় টেনশন কোন দিকে হবে, এদিকে T1 টি দিলাম, এদিকে কোন দিকে হবে, এদিকে T1 দিলাম, এটা দড়ি আলাদা টেনশন আলাদা, দড়ি আলাদা টেনশন আলাদা, এই বস্তুতে টেনশনের অভিমুখ কোন দিকে, এদিকে কি হবে, এটা T1 হবে, কারণ একই দড়ি, টেনশন একই, এদিকে অভিমুখ, এদিকে হবে কি, এটা T2, এদিকে হবে T2, একই দড়ি, টেনশন একই, অঙ্ক করা যাক, অঙ্ক করি আমরা,
এটা দেখি আমি T3 দেখি। 3 কেজি ভরের বস্তু আছে, যেটা 3 কেজি ভরের বস্তু কি করছি, ঘোরাচ্ছি আমি। 3 কেজি ভরের বস্তুকে কি কত বেগে ঘোরাচ্ছি, ওমেগার মান কত দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড মনে করো। ওমেগার মান দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড, সেকেন্ড স্কয়ার হয় না, ত্বরণ হলে 2 রেডিয়ান পার সেকেন্ড হয়, ঘুরছে। আচ্ছা মন দিয়ে দেওয়া আছে এখানটা, এটা কি 1 মিটার, এটা দেওয়া আছে 2 মিটার, এটা দেওয়া, এই পুরোটা দেওয়া আছে 3 মিটার। মানে দণ্ড থেকে 3 কেজি ভরের বস্তু 3 মিটার দূরে আছে, দণ্ড থেকে 2 মিটার ভরের বস্তু 2 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তু 2 মিটার দূরে, দণ্ড থেকে 1 কেজি ভরের বস্তু 1 মিটার দূরে। তাহলে আমি আগে আঁকছি কোনটা, মনে করো আঁকছি 3 কেজি ভরের বস্তুতে কত এখানে টান আছে, এই তিনটে বের করতে হবে, T2 বের করতে হবে, T1 বের করতে হবে, T বের করতে হবে। তাহলে 3 কেজি ভরের আগে বস্তু আঁকছি আমি। এদিকে কি আছে T3, এটা এখানে আর কত অ্যাকচুয়ালি এখানটায় T3 কোথায়, T2। আচ্ছা আর কত আছে 3 মিটার, 3 মিটার দূরে আছে বস্তুটা। এখানটায় তোমার কি হবে, T2 সমান কত হবে, T2 সমান কি হবে FC, কি হবে FC, কেন্দ্রমুখী, এটা ওটা FC। তো T2 সমান শুধু কি হাফ হবে না, ওমেগা দেওয়ানি, ওমেগা দিয়ে করলে হবে না, ওমেগা দেওয়া আছে, সরি ওমেগা দেওয়া আছে ভি দেওয়ানি, আর এম আর ওমেগা স্কয়ার, এম আর ওমেগা স্কয়ার। এম কত 3, আর কত 3, ওমেগা মান কত 2, 2 স্কয়ার মানে 4, 4 3 12, 12 3 36 নিউটন বেরিয়ে গেছে। T2 সমান বেরিয়েছে 36 নিউটন। বুঝতে পারছো তোমরা? এবার মনে করো 2 কেজি ভরের বস্তু আছি, 2 কেজি ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তু কত দূরে আছে, আর সমান কত, আর মানে একটু ব্যাসার্ধ, তো আর সমান কত 2 মিটার। আচ্ছা কোন দিকে কি বল আছে আগে দেখতে হবে আমাকে। 2 কেজি ভরের বস্তুর এদিকে আছে কি বল T1 ফোর্স, এদিকে আছে T2, ওমেগা কৌণিক 2 ওমেগা রেডিয়ান, 2 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগার মান দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড, 2 রেডিয়ান পার সেকেন্ড দেওয়া আছে আর কি। আর এবার আমরা কি করব, বের করব। আচ্ছা বস্তুটা ঘুরছে, কোন দিকে ত্বরণ থাকে, এইদিকে ত্বরণ হবে, কোন দিকে, এইদিকে, এসি কাজ করবে ওইদিকে, এসি কাজ করবে এইদিকে। তার মানে এইদিকের বলটা বেশি, এদিকের বলটা বেশি, তার এখানে মোট বল কত, মোট বল এই জন্য বলছিলাম, এই জন্য তোমাদের বলছিলাম কেন্দ্রমুখী মোট বলটাই হচ্ছে এফসি, কেন্দ্রমুখী মোট বলটাই কি অভিকেন্দ্রিত বল, কেন্দ্রমুখী মোট বলটাই অভিকেন্দ্র বল। এখানটা কোন দিকে বস্তু ঘুরছে, তো ত্বরণ কোন দিকে হচ্ছে, অ্যাকচুয়ালি ত্বরণ কোন দিকে কাজ করছে, যখন ঘুরে বস্তু অভিকেন্দ্র ত্বরণ ভিতরের দিকে হয়, তাহলে মোট বলটা কোন দিকে হবে, ভিতরের দিকে, মানে এটা প্লাস এটা মাইনাস, মানে T1 মাইনাস T2 সমান এখানটা এফসি, কেন্দ্রমুখী মোট বল। T1 বের করবো আমরা, মনে হয় T1 বের করে দিয়েছি, T2 বের কত বেরিয়েছে 36, এফসির মান কত হবে এম আর ওমেগা স্কয়ার, T1 মাইনাস 36, এম মানে কত এখানে 2 কেজি ভর, আর মানে 2 মিটার, ওমেগা মানে কত 4 তাছাড়া 16, T1 সমান কত হবে 36 প্লাস 16 মানে 52 নিউটন। ক্লিয়ার মেরে প্যারে বাচ্চা লোক, ক্লিয়ার মেরে প্যারে বাচ্চা লোক। এবার মনে করো আমি লাস্ট করছি, আর একটা কি বাকি আছে, 1 কেজি ভরের বস্তু, আর কত 1 মিটার, 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরছে, 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরছে। কোন দিকে কোন বল আছে দেখি, এদিকে আছে কোন বল টি, এম ওয়ান 1 কেজি ভরের বস্তু, এদিকে আছে টি, এদিকে আছে T1, ত্বরণ কোন দিকে, এদিকে, তাহলে মোট ত্বরণ কত, মোট বল কত হবে এখানটায় টি, এটা প্লাস এটা মাইনাস, T মাইনাস T1 সমান এফসি, এখানটায় টি কত, টি সমান কত হবে, আর আগে এফসি বের করি, এম আর ওমেগা স্কয়ার প্লাস T1, অ্যাকচুয়ালি T1 এম কত 1, আর কত 1, ওমেগা স্কয়ার মানে 4 প্লাস T1 কত বেরিয়েছে 52, 4 56,
টি সমান কত 56 নিউটন। তার মানে কোথায় বেশি টান হচ্ছে এখানটায়, মানে এটা ধরি এই দুটো ছিঁড়ে যাবে আগে, যদি ছেড়ে ঘোরাতে ঘোরাতে ছিঁড়ে যায় কোথায় ছিঁড়বে, এখানে ছিঁড়বে, মানে এখানে টান টি বেশি, মানে এখানে টান বেশি সব থেকে, ঘোরানোর সময় এখানে টান বেশি, দড়ি যদি ছেড়ে এখান থেকে ছিঁড়বে স্বাভাবিকভাবে। এই দড়িটা বেশি ভর ধারণ করেছে, এই দড়িটা যখন ঘুরছে এই দড়িটা বেশি ভর বহন করেছে, 1 কেজি 2 কেজি 3 কেজি মানে 6 কেজি ভর। ক্লিয়ার ক্লিয়ার, তুলে ফেলো। বুঝে দিচ্ছি আমি। এবার করব আমরা সেন্ট্রিপিটাল ফোর্স, হয়ে গেছে মোটামুটি ফিল, সেন্ট্রিপিটাল ফোর্সের ফিল হয়ে গেছে, অভিকেন্দ্র বলের ফিল অ্যাকচুয়ালি আমি দিয়ে দিচ্ছি তোমাদের, ভালো করে দেখো, ঠিক আছে। এবার আমরা পড়বো সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স বুঝে দিচ্ছি আমি। সেন্ট্রিফিউগাল ফোর্স রেডি, আমাদের টপিক এখন সেন্ট্রিফিউগাল ফোর্স। 2 নম্বর ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স। এর নাম দিতে পারি আমরা এফসিপি দিতে পারি, হ্যাঁ, সেন্ট্রিফিউগাল এফসিপি, যাই হোক মনে রাখার জন্য দিলাম এফসিপি। বলছে সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে এক ধরনের সিউডো ফোর্স বলা হয়, সিউডো ফোর্স। বলছে এটা কি একটা সিউডো ফোর্স, মানে অলিক বল বলা হয়, বাংলায় বলা হয় অলিক বল, ছদ্ম বল, ছদ্ম বল। বাস্তবে কোনো এর অস্তিত্ব নেই, বাস্তবে কোনো এর অস্তিত্ব নেই, ঠিক আছে। রিয়েল লাইফে আমরা যেটা পড়ি আমরা সেক্ষেত্রে কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে ইমাজিনারি বলতে পারো। এই সিউডো ফোর্সটা অলিক ছদ্ম বল বলা হয় নাম। বলছে এটা এই বলটা কোথায় দেখা যায়, কখন মনে হয় এই অলিক বল কাজ করছে, এই বলটা কোথায় কাজ করে, এই বলটা কোথায় কাজ করে, অ্যাকচুয়ালি এই বলটা কোথায় কাজ করে, কোন ক্ষেত্রে মনে হয় এই বলটা অলিক বল বা সিউডো ফোর্স কোন ক্ষেত্রে মনে হয়। বলছে নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেমস, নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম হয় 2 ধরনের হয়, রেফারেন্স ফ্রেমস হয় 2 ধরনের, রেফারেন্স ফ্রেমস হয় 2 ধরনের। এক ধরনের এটা হচ্ছে একটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড়ত্বীয়, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড়ত্বীয়, বাংলা করে লিখে রাখো নাহলে, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমস। মানে এই দুটো মানে কি, ইনার্শিয়াল মানে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, মানে যে নির্দেশতন্ত্রটা স্থির। মনে করো আমরা একটা বস্তুর গতিশীল নির্ণয় করছি যে নির্দেশতন্ত্রের সাপেক্ষে, একটা বস্তুর গতি নির্ণয় করছি যে নির্দেশতন্ত্রের সাপেক্ষে, সেটা সেই নির্দেশতন্ত্র যদি স্থির হয়, যেমন আমার সামনে মোবাইল আছে, আমি দাঁড়িয়ে আছি, বা আমি দাঁড়িয়ে আছি, ভাবো আমি কি স্থির আছি, তো কার সাপেক্ষে, এটা পৃথিবীর সাপেক্ষে। এটা পৃথিবীটা কি স্থির বা ইনার্শিয়াল, এখানে পৃথিবীটা ইনার্শিয়াল বা স্থির, মানে পৃথিবীটার এখানটায় কি ঘুরছে না, পৃথিবীটা স্থির আছে। এই পৃথিবীর কি নেই এখানটায়, ত্বরণ নেই। ইনার্শিয়াল মানে যা ত্বরণ নেই, ত্বরণ সমান শূন্য। ইনার্শিয়াল ফ্রেম মানে, ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে সেই নির্দেশতন্ত্র, সেই সমস্ত নির্দেশতন্ত্র যাদের যে সমস্ত নির্দেশতন্ত্রের ত্বরণ নেই, ত্বরণ শূন্য মানে স্থির। যেমন আমি এখানে স্থির, কার সাপেক্ষে, পৃথিবীর সাপেক্ষে এই মুহূর্তে, কেন পৃথিবীটা স্থির মনে হচ্ছে এখন আমাদের, এখানটা পৃথিবীটা স্থির, পৃথিবীটা একটা নির্দেশতন্ত্র যদি ভাবি, তাহলে পৃথিবীটা কি এখানটায় ইনার্শিয়াল নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, ঠিক আছে। আর নন ইনার্শিয়াল মানে যেখানটায় নির্দেশতন্ত্রটা স্থির নয়, যেখানে নির্দেশতন্ত্রটা স্থির নয়, মানে নির্দেশতন্ত্রটা গতিশীল আছে, নির্দেশতন্ত্রটা গতিশীল আছে। মনে করো আমি এমন একটা নির্দেশতন্ত্রে আছি, সে নির্দেশতন্ত্রটা গতিশীল। মনে করো একটা ব্যক্তি গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছে, বৃত্তাকার পথে ঘুরছে, গাড়ির মধ্যে যে বসে আছে সে কোথায়, কার মধ্যে কিসে আছে, ইনার্শিয়াল ফ্রেমে, নন ইনার্শিয়াল ফ্রেমে আছে। কি বলছি, একটা বস্তু, একটা গাড়ি, আমরা যখন সাইকেল চালাই, একটা গাড়ি চলছে, এখন যখন টার্ন নেই, যা কিছু নেই, টার্ন নেই, যখন কোনো কার্ভে বৃত্তপথে আমরা ঘুরি, টার্ন নেই, তখন কি মনে হয়,
তখন গাড়িটা কি আসলে ওখানটায় নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম, নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ওটা বলছে আমরা জানি এগুলো যে নিউটনের সূত্রগুলো ইনার্সিয়াল ফ্রেমে প্রযোজ্য হয়। নির্দেশতন্ত্রগুলো নিউটনের সূত্রগুলো ইনার্সিয়াল ফ্রেমে লিখে রাখো নাহলে এগুলো। যে একটা ক্লাস তোমাদের করানো হয়নি, এটা সময়ের অভাবে করতে পারিনি আমি। শিখলে ভালো, ওটা শিখতে হবে। পরের বছরে আমি সব ডিটেলসে করাবো, সময়ের অভাবে আমি করতে পারিনি। ওকে, সময়ের অভাবে আমি একটা টপিক হতো ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম আর সিউডো ফোর্সের একটা লেকচার করাতো আমি, প্ল্যানিং ছিল, সময়ের অভাবে করতে পারিনি। ঠিক আছে, জাস্ট বুঝে নাও এখন। বলছে এই ইনার্সিয়াল ফ্রেমে, শুধুমাত্র ইনার্সিয়াল ফ্রেমে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয়, আর নন ইনার্সিয়াল ফ্রেমে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য নয়। নন ইনার্সিয়াল মানে কি বলছি আমি তোমাদের বুঝতে পারছো? যে নির্দেশতন্ত্রটা গতিশীল আছে, যে নির্দেশতন্ত্রের ত্বরণ আছে, ত্বরণ নট ইকুয়াল টু 0, সেই নির্দেশতন্ত্রের ত্বরণ 0 নয়। ঠিক আছে, মনে করো একটা গাড়ি ঘুরছে, বাঁক নিচ্ছে, গাড়ি গতিশীল, সেই গাড়ির মধ্যে বসে থাকা ব্যক্তি তখনটা কি নন ইনার্সিয়াল ফ্রেমে রয়েছে। তার জন্য আমরা যে অ্যাপ্লিকেশন করবো একটু পরে, সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে খুশি করব, বিভিন্ন যে ব্যাংকিং করব, বৃত্তপথে বস্তু গতিশীল করব, ডেথ ওয়েল করব, এগুলো সব আমরা সিউডো ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স দ্বারা করব। বলছে এই নন ইনার্সিয়াল ফ্রেমেই সিউডো ফোর্স দেখা যায়। এই নন ইনার্সিয়াল ফ্রেমেই ছদ্মবল দেখা যায়, ফিল হয়, অনুভব হয়। এই নন ইনার্সিয়াল ফ্রেমে বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অলিক বল বা সিউডো ফোর্স গুলো, অনেক ধরনের সিউডো ফোর্স আছে, সিউডো ফোর্স গুলো কাজ করে। মনে করো একটা ফিল নেওয়ার চেষ্টা করো, তোমরা ফিল নেওয়ার চেষ্টা, মনে করো একটা এম ভরের বস্তুকে আমি ঘোরাচ্ছি, এম ভরের বস্তুকে আমি ওমেগা বেগে ঘোরাচ্ছি, ওমেগা বেগের বৃত্তপথে ঘোরাচ্ছি, এরকম এম ভরের বস্তুকে ওমেগা বেগে ঘোরাচ্ছি। হ্যাঁ, তাহলে এদিকে টেনশন কাজ করবে, কোনো সমস্যা নেই, জানি এগুলো আমরা জানি। টেনশন কাজ করবে এদিকে, যে টেনশনটা কি, টেনশনটা কেন্দ্রমুখী। এটা কেন্দ্রমুখী হওয়ার জন্য কেন্দ্রমুখী হওয়ার জন্য এটা কি হবে? অভিকেন্দ্র বলে সমান, আমরা বলেছি এফসির সমান হয়। এবার তোমরা ভাবো, ইমাজিন করো কি এই এম ভরের বস্তুর উপর যখন ঘোরাচ্ছি আমি, এম ভরের বস্তুর উপর কোনো ব্যক্তি বসে আছে, তুমি বসে আছো, যখন ঘুরছি কি মনে হবে? ব্যক্তি কি ভাববে? যে এম ভরের বস্তুর উপর বসে আছে, সে ভাববে কি বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাবে মনে হবে। তার কি মনে হবে? বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাবে মনে হবে। তার মনে হবে কি, এই যখন ঘোরাচ্ছি তখন মনে করো এম ভরের বস্তুর উপর একজন ব্যক্তি আছে, সে কি ফিল করবে? সে যেন বাইরের দিকে ছিটকে বেরিয়ে যায় মনে হয়। সে যখন বাইরের দিকে ছিটকে বেরিয়ে যায় মনে হয়, মানে সে একটি বাইরের দিকে একটা বল অনুভব করবে, সেই বলটা হচ্ছে কি অলিক বল বা এফসিপি, বা এখানটা কি সেন্ট্রিফিউগাল ফোর্স। ক্লিয়ার? বা বুঝতে পারো, একটা মনে করো একটা ঘুরছে, একটা ডিস্ক কাঠের চাকতি বা কোনো একটা টেবিল ঘুরছে, তার উপরে পয়সা আছে, দেখা যাবে কিছুক্ষণ পর পয়সা আছে তার উপরে, কোনো পয়সাটা দেখবে ছিটকে বেরিয়ে যাবে। কেন? সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। মানে এখানটা এটা কি, এই ফ্রেমটা যখন ব্যক্তি আছে, এই ব্যক্তির সাপেক্ষে, তখন এটা কি তোর ইনার্সিয়াল ফ্রেম, এটা নন ইনার্সিয়াল ফ্রেম, এটা তখন নন ইনার্সিয়াল ফ্রেম বা অ্যাক্সিলারেটেড ফ্রেম বলা হয়। কি বলা হয়? এটা অ্যাক্সিলারেটেড ফ্রেম, মানে অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেটেড ফ্রেম বলা হয় এটাকে। ঠিক আছে, অ্যাক্সিলারেটেড ফ্রেম বলা হয়, নন ইনার্সিয়াল ফ্রেম। এই ব্যক্তির কাছে তখন যখন ঘুরছে, বা তুমি ভেবে দেখেছো তোমরা কখনো বাইরের দিকে এই ব্যক্তি যখন এখানে বসে থাকবে, যখন ঘুরছে ব্যক্তি যখন বসে থাকবে, মনে হবে বাইরের দিকে সে ছিটকে বেরিয়ে যাবে। তোমার নাকের দোলায় যখন চড়ো, মনে হয় বাইরের দিকে আমি বেরিয়ে যাবো একটা সময়, তাই না? বাইরের দিকে বেরিয়ে, বাইরের দিকে টানছে। বা মনে করো গাড়ি বৃত্তপথে টান নিচ্ছে খুব জোরে,
তখন লোকগুলো কি কোন দিকে বেঁকে যায়? বাইরের দিকে বেঁকে যায়। লোকগুলো তখন বাইরের দিকে বেঁকে যায়। সে লোকগুলো অনুভব করে বাইরের দিকে একটা বল অনুভব করে। ওই জন্য গাড়ি যখন জোরে খুব বেগে যায়, গাড়ির চাকা পিছলে যায় সামনের দিকে, বাইরের দিকে পিছলে যায়। কেন? সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। তখন সে গাড়িটা বা গাড়ির মধ্যে থাকা ব্যক্তিগুলো সেন্ট্রিফিউগাল ফোর্স অনুভব করছে। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স অনুভব করছে। বুঝতে পারছো কি বলছি আমি? বুঝতে পারছো কি বলছি? যখন আমরা কোনো অ্যাক্সিলারেটেড ফ্রেমে থাকি, মনে করো এটা একটা দড়িতে এম ভরের বস্তুকে ঘোরাচ্ছি, এখানে এর উপরে যদি কোনো ব্যক্তি থাকে, সে অনুভব করবে একটা বাইরের দিকে বল অনুভব করবে, বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার, ছিটকে বেরিয়ে যাওয়ার বল অনুভব করবে। সেই বলটাকে বলা হচ্ছে, যে বলটা বাইরের দিকে অনুভব করছে, সেই বলটাকে বলা হচ্ছে কি এখানটায় সেন্ট্রিফিউগাল ফোর্স বা এফসিপি। কারণ এখানটায় এইটা কি তখন নন ইনার্সিয়াল ফ্রেম, কারণ এটা ত্বরণ আছে, ঘুরছে ফ্রেমটা ঘুরছে, বা অ্যাক্সিলারেটেড ফ্রেম, বা যেটা বললাম তোমাদের আরেকবার বলে দিচ্ছি। নাহলে গাড়িতে যখন কোনো টার্ন নেই বৃত্তপথে, তখন গাড়ির মধ্যে বসে থাকা ব্যক্তিগুলো কি হয়? বাইরের দিকে একটা বাইরের দিকে হেলে পড়ে। কারণ মনে হয় তার তখন সেই ব্যক্তিগুলোর ক্ষেত্রে মনে হয় বাইরের দিকে তাকে কেউ টানছে, বাইরের দিকে বল অনুভব হচ্ছে, কিন্তু বাস্তবে হয় না এটা। আমি যখন বাইরে থেকে মনে করবো, বাইরে থেকে দেখবো, এর কোনো অস্তিত্ব নেই। আমি যখন এখানটায় ব্যক্তি যখন এখানে থাকবে, এখান থেকে দেখবো, শুধু দেখবো কি কেন্দ্রমুখী এক ধরনের বল কাজ করছে, যেটা টান বল। কেন্দ্রমুখী এক ধরনের বল কাজ করছে, যেটা টান বল। কেন্দ্রমুখী এক ধরনের বল কাজ করছে, সেটা কি বল? টান বল কাজ করছে। কিন্তু এখান থেকে দেখলে মনে হবে, এখান থেকে বসে সে অনুভব করবে, এখান থেকে যদি বসে সে অনুভব করে, তখন কি মনে করবে? সে বাইরের দিকে একটা বল অনুভব করছে। দেখেছো? এই বলটা শুধুমাত্র নন ইনার্সিয়াল সেন্ট্রিফিউগাল ফোর্স শুধুমাত্র কোথায় দেখা যায়? নন ইনার্সিয়াল ফ্রেমে দেখা যায়। ঠিক আছে? বলছে এই বলের মান কত হয়? এই বলের সেন্ট্রিফিউগাল ফোর্সের মান কত? ডাইরেকশন একই, আলাদা উল্টো। ডাইরেকশন উল্টো, ত্বরণ এদিকে, ডাইরেকশন উল্টো। তার মানে এটা কি হয়? এফ সমান আমরা এম এ জানি তো, এফ সমান আমরা এম এ জানি, তাহলে এফ সিপি সমান কিছু নয় এগুলো। এফ সিপি সমান কি হয়? ত্বরণটা কোন দিকে হচ্ছে? এদিকে তো সি এ ত্বরণ হচ্ছে, এসি ত্বরণ হচ্ছে, কেন্দ্রমুখী ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ ভিতরের দিকে কাজ করছে, তার জন্য ভিতরের দিকে এফ সি কাজ করছে। ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে কি হবে? বাইরের দিকে বল অনুভব হচ্ছে। বা ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে এই ব্যক্তির কাছে মনে হচ্ছে বাইরের দিকে বল অনুভব হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। তার এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স কি হবে? এফসিপি সমান হবে মাইনাস হয়। কি হয় এটা? মাইনাস হয়, কারণ বাইরের দিকে অনুভব। এই বলটার অভিমুখ ত্বরণের বিপরীত দিকে, বলটার অভিমুখ ত্বরণের বিপরীত দিকে। মাইনাস এ এম ইন্টু এসি, এসি হবে এই ত্বরণের বিপরীত দিকে, এসি। তাহলে এফসিপি সমান হবে মাইনাস এম এসির মান কত? ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই আর, বা আটা কি আছে? ভি স্কয়ার বাই আর হয়, আর ওমেগা, ভির মান হয় আর ওমেগা এম আর ওমেগা স্কয়ার। একই সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সের মান একই। কত? হাফ এমভি স্কয়ার, মাইনাস না দিতে পারো। এটা মাইনাস কেন দেওয়া হচ্ছে? এটা যে অভিমুখটা আলাদা, বিপরীত দিকে, ত্বরণের বিপরীত দিকে হচ্ছে অভিমুখ। বলটার অভিমুখ ত্বরণের বিপরীত দিকে। এমভি স্কয়ার বাই আর, বা মাইনাস আর ওমেগা স্কয়ার, মাইনাস আর ওমেগা স্কয়ার। ঠিক আছে? মাইনাস আর ওমেগা স্কয়ার হয়। এটা হচ্ছে এফসিপি। মাইনাস না দিলেও চলবে। হ্যাঁ, বলছি আমরা যখন ব্যাংকিং পড়বো, ডে 12 করবো, বলছি এটা পড়ার দরকার কি? এটা পড়ার প্রয়োজন কি? এটা সেন্ট্রিফিউগাল ফোর্স বলে সুবিধা আছে, সুবিধা। জটিল জিনিসপত্র আমরা ফিজিক্স পড়ি কেন? জিনিসপত্রকে সহজভাবে বোঝার জন্য, আরো সহজভাবে বোঝার জন্য। ফিজিক্সের বেশি জিনিস শিখি কেন আমরা? শেখার প্রয়োজনতা কি? বিষয়গুলোকে আরো সহজভাবে আমরা যাতে করতে পারি, বিষয়গুলোকে যাতে আরো আমরা সহজভাবে করতে পারি। যখন আমরা এই যে অ্যাপ্লিকেশন করব, আমরা অভিকেন্দ্র বল আর এটা অলিক বল বা অপকেন্দ্র বল বলা হয়, অলিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সের আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুটো কন্ডিশনে করতে পারি। সেন্ট্রিপিটাল ফোর্স দিয়েও দেখাতে পারি, বা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়েও সেগুলো আমরা এক্সপ্লেইন করতে পারি। ব্যাংকিং, বৃত্তপথে গতিশীল বস্তু, ডেথ ওয়েল, এগুলো সবাই দুটো ফোর্স দিয়ে করতে পারি আমরা। কি কি ফোর্স? সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে করতে পারি, আবার সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়েও সেগুলোকে এক্সপ্লেইন করতে পারি। কিন্তু সহজ হবে মনে হয় এগুলো, সহজ হবে সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে বুঝলে তোমার বুঝতে অসুবিধা হবে, সুবিধা হবে। কারণ আমরা যখন ব্যাংকিং করছি বা বৃত্তপথে ঘুরছি, তখন আমরা কার মধ্যে থাকি?
নন ইনার্সিয়াল ফ্রেমে থাকি, আর নন ইনার্সিয়াল ফ্রেমে কি কাজ করে, সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, অনুভব হয়। নন ইনার্সিয়াল ফ্রেমে সেন্ট্রিফিউগাল ফোর্স অনুভব হয়। ঠিক আছে, এবার যত ব্যাখ্যা করব আমরা, এবার আমরা পড়বো কি, এবার আমরা পড়বো তোমার এই বিভিন্ন অ্যাপ্লিকেশন পড়বো, অভিকেন্দ্র বা অপকেন্দ্র কলিক বলের বা সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্সের অ্যাপ্লিকেশন করবো এক এক করে। ঠিক আছে, এক এক করে সব অ্যাপ্লিকেশন করবো আমরা। আমরা সাহায্য নেবো শুধুমাত্র কোন ফোর্স, দুটো দিয়ে ব্যাখ্যা করা যায়। আবার বলছি তোমাদের, সেন্ট্রিপিটাল ফোর্স দিয়েও ব্যাখ্যা করা যাবে, আবার সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়েও ব্যাখ্যা করা যাবে এগুলো। আর মান কত এটা মনে রাখবে, জাস্ট এটা মনে রাখবে, একই মান, সেন্ট্রিপিটাল ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্সের মান সবসময় একই হবে। আর বলা হচ্ছে, যদি মনে রাখবে, যেহেতু বস্তুটা এখানে ছিটকে বেরিয়ে যাচ্ছে না, এখানে যেহেতু বস্তু যেহেতু বস্তু এখানে ছিটকে বেরিয়ে যাচ্ছে না, এবার লিখতে পারো, যেহেতু ব্যক্তি এখানে, যেহেতু ব্যক্তি এখানে ছিটকে বেরিয়ে যাচ্ছে না, মানে বুঝতে হবে বস্তুর এখানে সাম্যাবস্থায় আছে, মানে এদিকের বল আর এদিকের বল সমান, মানে টি সমান এফ সিপি বা টি সমান এম ভি স্কোয়ার বাই আর বা এম আর ওমেগা স্কোয়ার। একই তো আসছে না, আগের বারে তো একই এসেছিল, টি সমান, মাইনাস হয়, মাইনাস দেবো না আমরা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। টি সমান এম ভি স্কোয়ার বাই আর সমান এম আর ওমেগা স্কোয়ার। যেহেতু বস্তুটা কি বা ব্যক্তিটা বা বস্তুটা বাইরে বেরিয়ে যাচ্ছে না, ছিটকে বাইরে বেরিয়ে যাচ্ছে না, তার জন্য কি দুপাশের বল তাহলে সমান আছে, তাহলে এখানটা এই সিস্টেমটা কি সাম্যাবস্থায় আছে, বস্তুটা সাম্যাবস্থায় আছে, মানে এই ভিতরের বল বাইরের বল সমান, মানে টি সমান এফসিপি, টি সমান এফসিপি, এফসিপির মান কত, ওই তো এম ভি স্কোয়ার বাই আর বা এম আর ওমেগা স্কোয়ার, একই ভ্যালু, একই ভ্যালু একই, সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু একই। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভালো করে শোনো আমার কথাগুলো, আবার রিপিট করে শোনো, মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল ফোর্স, দেখো আমরা দুটো আলাদা আলাদা করে করবো না, এত সময় নেই আমাদের। হ্যাঁ, আমরা দুটো আলাদা আলাদা করবো না, একটাতেই করবো, আমরা একটা কনসেপ্টেই করবো, একটা ফোর্সেই করবো। কোনটাই করবো, শুধুমাত্র আমরা সেন্ট্রিফিউগাল দ্বারা করবো, সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্টে করব, কারণ যতগুলো ফ্রেম পড়বো আমরা সব কি অ্যাক্সিলারেটেড ফ্রেম হবে বা নন ইনার্সিয়াল ফ্রেম হবে। ঠিক আছে, তার জন্য আমরা এটাতে করব, সুবিধা হবে আমাদের। হ্যাঁ, রেডি মেরে প্যারে বাচ্চো, রেডি, স্টার্ট করি তাহলে। প্রথমে আমরা পড়বো কনিক্যাল পেন্ডুলাম। প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন, ফার্স্ট অ্যাপ্লিকেশন এ দিলাম নাম কনিক্যাল পেন্ডুলাম। কি স্যার এটা বোঝাচ্ছি, আমি তো আছি তোমাদের জন্য না, কনিক্যাল পেন্ডুলাম, আমি তোমাদের জন্য তো আছি না, হু না। কনিক্যাল পেন্ডুলাম মানে এমনি পেন্ডুলাম পড়েছো তো, জানো তোমরা, এমনি পেন্ডুলাম পড়বে পরে, তোমরা সিম্পল হারমোনিক মোশনে না পড়লে পড়বে। এমনি পেন্ডুলাম কি হয়, একটা বস্তু ঝোলানো থাকে এরকম, সে কি করে, এদিকে একবার আসে আবার এদিকে আসে, তাই তো, এদিকে একবার আসে আবার এদিকে আসে, এটা হচ্ছে নর্মাল পেন্ডুলাম। বা ঘড়ি সরল, ঘড়ির দোলক ঘুরছে এরকম, এরকম হচ্ছে, এখান থেকে এটা তাই না, এটা হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। এটা হচ্ছে নর্মাল পেন্ডুলাম, এটা কি নর্মাল পেন্ডুলাম, নর্মাল পেন্ডুলাম, নর্মাল পেন্ডুলাম। এর পর্যায়কালের সূত্র কি, 2 পাই রুট ওভার এল বাই জি হয়। ঠিক আছে, কনিক্যাল পেন্ডুলামের, সরি নর্মাল পেন্ডুলামের টাইম পর্যায়কাল বলা হয়, টাইম পিরিয়ড, এটা পর্যায়কাল বা টাইম পিরিয়ড, পর্যায়কাল। পর্যায়কাল কি এইটা, আর কনিক্যাল পেন্ডুলাম মানে হচ্ছে এমন একটা পেন্ডুলাম, এরকম ঝুলানো আছে বস্তুটা তো, এরকম ঘুরছে, এটা বিন্দু থেকে কোণ করে, ঘূর্ণাক্ষের সঙ্গে কোণ করে, কনিক্যাল পেন্ডুলাম হচ্ছে এরকম, দেখি ছবি একই দিকে সামনে। কনিক্যাল পেন্ডুলাম হচ্ছে এমন একটা বস্তু,
মনে করো এটা ঘূর্ণাক্ষ, হ্যাঁ, এটা ঘূর্ণাক্ষ কোথা দিয়ে যাবে? এইদিকে। ঘূর্ণাক্ষের সঙ্গে একটা কোণ, কত ডিগ্রি কোণ আছে পেন্ডুলামটা? 16 ডিগ্রি কোণ। মনে করো একটা পেন্ডুলাম, ঘূর্ণার সঙ্গে থিটা কোণ করে, ঘূর্ণাক্ষের সঙ্গে এম ভরের পেন্ডুলাম, ঘূর্ণাক্ষের সঙ্গে এম কোণ, এর থিটা কোণ করে এম ভরের পেন্ডুলাম, একটা পেন্ডুলাম ঝোলানো আছে, একটা পেন্ডুলাম এম ভরের দড়ির সঙ্গে একটা বস্তু ঝোলানো আছে, এরকম ঘুরছে, ঝুলে রাখার পর এরকম ঘুরছে, এরকম এরকম, এই ঝুলানো আছে, এই এরকম ঝুলানো নেই, এরকম এরকম ঘুরছে, এরকম ঘুরছে। পেন্ডুলামটা কেমন ঘুরছে? এরকম এরকম। মাছ দিয়ে আছে কি? ঘূর্ণাক্ষ। মাছ দিয়ে আছে ঘূর্ণাক্ষ। ভালো করে বোঝার চেষ্টা করো। এরকম ঘুরছে, এখানে এম ভরের বস্তু এরকম ঘুরছে, এরকম ঘুরছে। আগেটা কেমন ঘুরছিল? এরকম। এটা কেমন ঘুরছিল? এরকম এরকম। এটা কেমন ঘুরছে? এরকম। কনিক্যাল পেন্ডুলাম গুলো এরকম হয়, এরকম ঘুরছে। মানে এই যে এটা যদি ঘূর্ণাক্ষ ধরি, এটা যদি ঘূর্ণাক্ষ ধরি, এটা এই ঘূর্ণাক্ষ থেকে থিটা কোণে এই গোল করে ঘুরছে, এরকম ঘুরছে, এরকম ঘুরছে, এরকম ঘুরছে, বা এরকম ঘুরছে, এরকম ঘুরছে, এরকম ঘুরছে, ঠিক আছে? এরকম ঘুরছে, ভালো করে আঁকো। এরকম ঘুরছে, ভালো করে এখানে এলো, হ্যাঁ, এটা হচ্ছে এল দৈর্ঘ্য। এটা দৈর্ঘ্য কত? এল। এম ভরের পেন্ডুলাম কেমন ঘুরছে? এরকম। ঘূর্ণাক্ষের সঙ্গে ঘূর্ণাক্ষ কোণ দিয়ে যাবে? মাছ দিয়ে যাবে। ঘূর্ণাকার কোণ দিয়ে যাবে? মাছ দিয়ে যাবে। সেই ঘূর্ণাক্ষের সঙ্গে কত? থিটা কোণে ঘুরছে। ঘূর্ণাক্ষের সঙ্গে থিটা কোণে ঘুরছে। ঘূর্ণাক্ষ মাছ এইটা বরাবর আছে, তার সঙ্গে এরকম ঘুরে ঘুরছে, থিটা কোণে, সব দিকে থিটা কোণে ঘুরছে। এদিকেও থিটা কোণে ঘুরছে, এদিকে থিটা কোণে ঘুরছে, এদিকে থিটা কোণে ঘুরছে, এদিকে থিটা কোণে ঘুরছে, হ্যাঁ, বুঝতে পারছো? কিছু বোঝেন যে এরকম এরকম থিটা কোণে ঘুরছে, হ্যাঁ। এটা এল দৈর্ঘ্য, এম ভর, বস্তুর ভর এম। যদি এবার ভাবো এখানে কেউ যদি বসে থাকে, মনে করো এই কন্ডিশনে আছে, এই কন্ডিশনেই ভাবছি আমি, হ্যাঁ, মনে করো এখানে কেউ বসে আছে, সে কি ভাববে? বাইরের দিকে কি কাজ করছে? সেন্ট্রিফিউগাল ফোর্স। মনে করো এখানে একজন বসে আছে, সে কি ভাববে? বাইরের দিকে একটা তাকে বাইরের দিকে কেউ যেন বল প্রয়োগ করছে। মনে করো এখানে কেউ বসে আছে না, এটা আমি কোনটাতে করছি? সেন্ট্রিফিউগাল ফোর্স দ্বারা করছি, সেন্ট্রিফিউগাল। এখানে কেউ বসে আছে, সে কি অনুভব করবে? বাইরের দিকে একটা বল অনুভব করবে, এফ সিপি, সেন্ট্রিফিউগাল ফোর্স, বা অলিক বল, বা অপকেন্দ্র বল, যার মান কত? এম ভি স্কোয়ার বার আর, এম ভি স্কোয়ার বাই আর, বা এম আর ওমেগা স্কোয়ার, জানি এটা আমরা, যার মান। আর নিচের দিকে কি কাজ করছে? এম জি ফোর্স, নিচের দিকে কাজ করছে এম জি, ঠিক আছে? রেডি? এবং যে বৃত্তপথে ঘুরছে, ধরে নাও যে বৃত্তপথে ঘুরছে, সেই বৃত্তপথের ব্যাসার্ধ মনে করো আর। যে বৃত্তপথে ঘুরছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ আর। এর দৈর্ঘ্য কত? এল। এটাও এল। তাহলে টেনশন বল কোন দিকে কাজ করবে? টেনশন এদিকে। তাহলে টেনশন এখানটায় দড়ি তো ঝোলানো আছে, দড়ি ঝোলানো আছে, টেনশন ফোর্স কোন দিকে কাজ করবে? এই বস্তু, এদিকে টেনশন ফোর্স টি, এদিকে টেনশন ফোর্স টি, বোঝা যাচ্ছে? দড়ি ঝুলে আছে, এরকম তো ঘুরছে, তো দড়ির মধ্যে, দড়ির সঙ্গে একটা বস্তু লাগানো আছে, সেই বস্তু কি দড়ির উপরে কি টান করছে? টেনশন ফোর্স। কোন দিকে? বাইরের দিকে টেনশন ফোর্স। এবার কাজ করে এটাকে লম্ব এখানে দাগ দিয়ে দাও, দাগ দিয়ে দাও। তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটাও কি হবে? থিটা হবে, এটাও হবে থিটা। মানে এটা এর সমান্তরাল বলবো, এটা এর সমান্তরাল। আর এটা কি? পরস্পরের কি কোণ? এগুলো একান্তর কোণ, থিটা। এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে। এবার দেখো ওই টান ফোর্স, টানটা কোন, টান বলটা কোন দিকে কোণ করে ক্রিয়া করছে? কোণ করে ক্রিয়া করছে, টান ফোর্সটা দেখা যাবে এখানটায়। আচ্ছা, এখানে এটা টান ফোর্স, এটা কত? থিটা কোণ, থিটা কোণে করছে। বুঝতে পেরেছো আমি কি বললাম? এটা থিটা কোণ, আর টেনশন ফোর্স এদিকে কাজ করছে। আমি যদি এর সমান্তরাল লেখাটা নিই, এমজি দ্বারা সমান্তরাল লেখাটা নিই, তাহলে এইটা সমান কত হবে? এইটা থিটা, এই কোণটা সমান এই কোণটা থিটা। তাহলে এই টান ফোর্সের এদিকের উপাংশ কোনটা কি হবে? টান ফোর্সের এদিকের উপাংশ কি হবে? টি কস থিটা। এদিকের উপাংশ কি হবে? টি সাইন থিটা। ভালো করে চেষ্টা করো, টি সাইন থিটা। এই টান ফোর্সের এদিকের উপাংশ কস থিটা, এদিকের উপাংশ টি সাইন থিটা। তাহলে এখানে টি সাইন থিটা কি? কেন্দ্রমুখী বল। টি সাইন থিটাটা কি? কেন্দ্রমুখী বল। যেহেতু বস্তুটা মনে করো বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না, বা নিচের দিকে পড়ে যাচ্ছে না, ঘুরছে নর্মাল, তাহলে বলবো বস্তুটা কি সাম্যাবস্থায় আছে? বস্তুটা সাম্যাবস্থায় আছে, মানে উপরের বল কি? টি কস থিটা সমান কত? mg। 1 নম্বর সমীকরণ দিল, এটা কি দিল? 1 নম্বর সমীকরণ। টি কস থিটা
সমান এম জি, নিচের বল দুটো বল সমান, না যাচ্ছে উপরে উঠছে, না যাচ্ছে নিচে, সমান। আবার কি টি সাইন থিটা, এদিকে কি আছে এম ভি স্কয়ার বাই এম আর ওমেগা স্কয়ার, এদিকের বল হচ্ছে এম আর ওমেগা স্কয়ার। তাহলে যেহেতু বস্তুর লোকটা বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না, লোকটা বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না, তার জন্য আমরা বলবো টি সাইন থিটা সমান এম আর ওমেগা স্কয়ার। তা দিয়ে দাও 2 নম্বর সমীকরণ। এক কাজ করো এবার তোমরা 1 বাজিতক 2 করে দাও, যেহেতু বাইরে বেরিয়েছে টি সাইন থিটা সমান এফসি এফসিপি, যেহেতু বস্তুর বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে না, এদিকে আছে টি সাইন থিটা, টি টি সাইন থিটা সমান এফসিপি, এফসিপি মান কত এম আর ওমেগা স্কয়ার। এবার কি কাজ করো 2 ভাজিতক 1 করে দাও, 2 ভাজিতক 1 কি হবে, টি টি কেটে যাবে, উপরে হবে কি সাইন থিটা, নিচে থাকবে কি কস থিটা সমান এটা হবে কি সাইন থিটা এম আর এম এম কেটে যাবে, আর ওমেগা স্কয়ার বাই জি, আর ওমেগা স্কয়ার বাই জি, ক্লিয়ার, আর ওমেগা স্কয়ার বাই জি। দেখো এখানটা একটা জিনিস বুঝতে হবে তোমাদের, এখানটা আমাকে কি বের করতে হবে, আসলে এখানে আমাদের উদ্দেশ্য কি বের করা, আমাদের এখানে উদ্দেশ্য পর্যায় টাইম পিরিয়ড বের করা, পর্যায়কাল বের করতে হবে, পর্যায়কাল। এখানে আমাদের উদ্দেশ্য পর্যায়কাল বের করব। টি সমান এর পর্যায়কাল ছিল টি সমান 2 পাই এল বাই জি, এই আকারে বের করব, এল আকারে বের করব, কি আকারে বের করব, এল আকারে, আর আকারে নয়, ঠিক আছে, এল আকারে বের করব, আর এল আকারে বের করব। এখানে আর এর মানটা রাখা যাবে না, আরটাকে রাখবো না, আমরা এল আকারে লিখবো, হ্যাঁ এল আকারে রাখবো। আমরা প্রতিষ্ঠা করবো টাইম পিরিয়ডটা বের করবো, কনিক্যাল পেন্ডুলামের টাইম পিরিয়ডটা বের করবো কি এই এল বাই জি আকারে, এল অন্য কেউ থাকতে পারে, এল কস থিটা সাইন থিটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আরটাকে আমাকে হাঁটাতে হবে, আর কে হাঁটাবো কি করে দেখো, আমাকে এইটার কথা ভাবো, এইটা এইটা আঁকলাম আমি, এইটা এই কোনটা কত থিটা কোণ, এইটা আঁকলাম, হ্যাঁ এইটা আঁকলাম, এইটা কত, এইটা আসলে কি আর, এইটা মানে কি লেন্থ আর, এল লেন্থ তো এল, তো এইটা এঁকেছি আমি, এই কোনটা থিটা, এইটা কত আর, এইটা আসলে কি এল, পেন্ডুলামের দৈর্ঘ্য এল, পেন্ডুলামের দৈর্ঘ্য। এখান থেকে সাইন থিটার মান কত হবে দেখো দেখি, সাইন থিটা সমান হবে কত, সাইন থিটা এটা যদি থিটা হয়, এটা তাহলে কি লম্ব, লম্ব বাই অতিভুজ আর বাই এল, বা আর সমান হবে এল সাইন থিটা, আর সমান হবে এল সাইন থিটা, ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা, আর সমান হবে এল সাইন থিটা, ঠিক আছে। তাহলে আরেক জায়গায় বসাও এল সাইন থিটা, এল সাইন থিটা ওমেগা স্কয়ার, সাইন থিটা, এবার কাটো সাইন থিটা, তাহলে কি পেলাম আমরা 1 বাই কস থিটা সমান, নিচে কত আছে জি আছে তো, এল ওমেগা স্কয়ার বাই জি, বা কস থিটা সমান হবে, এটা পাশে আসবে নিচে এটা নামবে, কস এটার পাশে নিয়ে আসবো, এটা নিচে নামবে জি বাই, কস থিটা সমান হবে জি বাই এল ওমেগা স্কয়ার, বা ওমেগার মান বের করতে হবে না, ওমেগার মান বের করতে হবে, এটা চলে আসো। তাহলে ওমেগা সমান কত হবে, এটার পাশে আসবে, এটার পাশে আসবে, ওমেগা সমান হবে রুট ওভার জি বাই এল কস থিটা, বুঝতে পেরেছো তোমরা, ওমেগা সমান হবে রুট ওভার জি বাই এল কস থিটা। আমাকে বের করতে হবে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডের সূত্র কি 2 পাই, আমরা জানি টাইম পিরিয়ড সমান বা পর্যায়কাল সমান, পর্যায়কাল টি সমান 2 পাই ওমেগা, বা টি সমান হবে 2 পাই, ওমেগার মান কত বেরিয়েছে রুট ওভার জি বাই এল কস থিটা, মানে এটা যদি লেখা যায় এইভাবে উল্টে যাবে, এটা এল কস থিটা বাই জি, এল কস থিটা বাই জি, 2 পাই এল কস থিটা বাই জি। এটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড, কার কনিক্যাল পেন্ডুলামের টাইম পিরিয়ড বের করলাম আমরা, ভালো করে তোলো, নিচে নিচে করবে। একটা বস্তু এরকম ঘুরছে, আরেকবার ঢালে বলে দিচ্ছি, একটা বস্তু কি এরকম ঘুরছে, এরকম ঘূর্ণাক্ষের সঙ্গে থিটা কোণে, আর এম ভরের বস্তু ঘোরানো হচ্ছে, এই দৈর্ঘ্য কত পেন্ডুলামের এল। ভাবো এখানে যদি কেউ বসে থাকে, সে কি করে বাইরের দিকে ছিটকে যাওয়ার অনুভব করবে, বাইরের দিকে একটা বল অনুভব করবে, সেটা আসলে কি সেন্ট্রিফিউগাল ফোর্স এফসিপি এম ভি স্কয়ার বাই আর, বা আমরা বলতে পারি এম আর ওমেগা স্কয়ার, ঠিক আছে। আর দড়ির উপরে কি বল প্রয়োগ করবে, টান বল টি, নিচের দিকে এম জি,
এটা যদি থিটা হয় এটাও কত হবে থিটা, এই দাগ টেনে দাও বড় করে, এই এর এটার ঘূর্ণাক্ষের সমান্তরাল রেখা টানো এখান থেকে, তাহলে এটা থিটা মানে এটা থিটা, একান্তর কোণ। তাহলে টান ফোর্সের উপাংশ ভাগ করতে পারি আমরা, এদিকে থিটা আছে, এদিকে টি কস থিটা, এদিকে হবে কত, সরি এদিকে হবে কত টি সাইন থিটা। যেহেতু বস্তুটা না যাচ্ছে উপরে না যাচ্ছে নিচে, তার জন্য হবে টি কস থিটা সমান এমজি। বস্তুটা যেহেতু লোকটা বা বস্তুটা বাইরে ছিটকে বেরিয়ে যাচ্ছে না, তাহলে টি সাইন থিটা সমান এফসিপি। তাহলে আমরা বলবো টি সাইন থিটা সমান এফসিপি মানে কি এম আর ওমেগা স্কয়ার। এবার কি হচ্ছে 2 নম্বর ভাজিতক 1 নম্বর করেছি, সাইন থিটা টি কেটে গেছে, টি কেটে দিয়েছি আমি, টি কেটে দিয়েছি, সাইন থিটা বাই কস থিটা আর ওমেগা স্কয়ার জি। এখানটা আমরা যে টাইম পিরিয়ড বের করবো কার কনিক্যাল পেন্ডুলামের, এল বাই জি আকারে, এল থাকবে জি থাকবে, আর থাকবে না। তার জন্য এখান থেকে আমি আর এর মান বের করবো কি করে, দেখো এখান থেকে আর এর মানটা বের করবো কি করে, এইটা আঁকো, এই ত্রিভুজটা আঁকো, এই ত্রিভুজটা আঁকলাম, নিচেরটা কি আর দেখতে পাচ্ছি এটা ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ দেওয়া আছে, যে বৃত্তপথে যে ব্যাসার্ধে ঘুরছে সেটা আর, এটা তো দেওয়া থাকবে না রে বাবু, এই কত বৃত্তপথে ঘুরছে সেটা দেওয়া থাকবে, কত ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে সেটা দেওয়া থাকবে না, ওকে বর্জ্য দেওয়া থাকবে, বস্তুর ভর দেওয়া থাকবে, এল দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না, আর থিটা দেওয়া থাকবে, এল দেওয়া থাকবে, ভর দেওয়া থাকবে, আর কত কোণে ঘুরছে সেটা দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না। জিতে অবিভাজ্য ধরন। দেখো এটা আর, এটা কি এল, তাহলে সাইন থিটা লিখতে পারি আমরা কি, এটা যদি থিটা হয় এটা কি লম্ব, এটা ভূমি, এটা থিটার সাপেক্ষে এটা লম্ব, বুঝতে পেরেছো, এটা থিটার সাপেক্ষে এটা লম্ব। তাহলে সাইন থিটা সমান কি হবে আর বাই এল, লম্ব বাই অতিভুজ, আর সমান এল সাইন থিটা। তার আর এর জায়গায় বসাও এল সাইন থিটা, আর এর জায়গায় বসাও এল সাইন থিটা, আর এর জায়গায় বসাও এল সাইন থিটা, আর যে সাইন থিটা কেটে গেল। তাহলে এখান থেকে লিখবো 1 বাই cos থিটা সমান এল ওমেগা স্কয়ার জি, cos থিটা সমান জি বাই এল ওমেগা স্কয়ার, বা ওমেগার মান বের করতে হবে আমাকে, কারণ পর্যায়কাল সমান কি হয় টি সমান 2 পাই ওমেগা, পর্যায়কাল সূত্র কি টি সমান 2 পাই ওমেগা, করেছি এগুলো আগে আমি, ভালো করে দেখো সেগুলো। তাহলে ওমেগার মান বের করো, ওমেগা সমান কত হবে রুট ওভার, এটা এবার চলে আসবে, এটা এখন চলে আসবে রুট ওভার জি বাই এল cos থিটা। তার মান বসিয়েছি এখানে, ওমেগার মান উল্টে গেছে এখানটা, এ করার পর 2 পাই রুট ওভার এল cos থিটা বাই জি। ক্লিয়ার। এটাকে তুমি সেন্ট্রিপিটাল ফোর্স দ্বারাও করতে পারো। এখানটা কি টি cos থিটা এদিকে কাজ করছে, এদিকে বাদ দিয়ে দিল, তখন এদিকটা করলে না, টি সাইন থিটা দিকে কাজ করছে, এটা দেখালে না, টি সাইন থিটা দিকে কাজ করছে, টি সাইন থিটা, এই টি সাইন থিটা তখন কি এফসি সমান, টি সাইন থিটা সমান এফসি সমান, মানে টি সাইন থিটা সমান এম আর ওমেগা স্কয়ার, সিম্পল, আর কিছু নেই। তখন টি সাইন থিটাটা কি এদিকে কি কেন্দ্রমুখী, তো টি সাইন থিটা বলটা কি এখানটা কেন্দ্রমুখী, তাহলে কেন্দ্রমুখী বলের জন্য এইটাই আসলে তখন কি কেন্দ্রমুখী সমস্ত বলই কি সেন্ট্রিপিটাল ফোর্স, তখন এইটার সমান হবে এফসি, এফসির মান কত এম আর ওমেগা স্কয়ার, একই ব্যাপার। তারপর যা ছিল তাই করেছি আমরা। বলছে যদি এই থিটার মানটা যদি কত হয়, থিটার মান যদি কমে যায়, থিটার মান যদি উপরে দেখাচ্ছি, এটা মুছে দিচ্ছি, নাহলে তোমরা নিচে করবে, যদি থিটার মান, কোন থিটার মান, এই থিটার মান যদি শূন্য হয়ে যায়, মানে কি থিটার মান যদি শূন্য হয়ে যায় কি হবে, কোনো কোণ নেই, তখন আর কোনো কোণ নেই, থিটার মানটা কোণ নেই, তখন চলে এসছে এরকম, থিটার মানটা ঘূর্ণাক্ষের সঙ্গে চলে এসছে, থিটার মানটা ঘূর্ণাক্ষের সঙ্গে চলে এসছে, মানে তখন নর্মাল এতে পরিণত হবে, নর্মাল পেন্ডুলামে পরিণত হবে, পেন্ডুলাম। যখন থিটার মানটা 0 হয়ে যাবে, মানে কি এদের মধ্যে কোনো কোণ নেই, ঘূর্ণাক্ষের সঙ্গে কোনো কোণ নেই, ঘূর্ণাক্ষের সঙ্গে কোনো কোণ নেই, ঘূর্ণাক্ষের সঙ্গে কোনো কোণ নেই, মানে তখন কেমন ঘুরতে পারে বস্তুটা, এইদিকে যাবে, নর্মাল পেন্ডুলামের মতো ঘুরবে, এরকম যাবে, তখন cos থিটা আসলে কি সূত্র কি এটা, তো তখন cos থিটা কি হয়ে যাবে, cos 0 কত 1, cos 0 1, দেখো টি সমান কত হবে 2 পাই রুট ওভার cos থিটা 1 এল বাই জি। দেখো এটাই তো নর্মাল পেন্ডুলামের পর্যায়কাল, এইটাই তো নর্মাল পেন্ডুলামের পর্যায়কাল, তো এটাই তো নর্মাল পেন্ডুলামের পর্যায়কাল, যেই থিটা সমান 0 হচ্ছে, মানে কি ঘূর্ণাক্ষের সঙ্গে পেন্ডুলামের কোনো নেই, কোণ নেই, তো কেমন ঘুরবে এরকম নর্মাল পেন্ডুলামের মতো। আবার একটু আগে বলেছিলাম নর্মাল পেন্ডুলামের পর্যায়কাল কত হয়, টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি, তাহলে cos 0 কত হবে 1, একই এসে গেছে, দেখো cos থিটার মান 1 বসাও এল বাই জি। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা, ক্লিয়ার। এগুলো সেন্ট্রিপিটাল ফোর্স দ্বারাও করা যাবে, কোনো সমস্যা নেই তোমাদের, এগুলো সেন্ট্রিপিটাল ফোর্স দ্বারাও করা যাবে, বুঝে দিচ্ছি আমি।
এবার আমাদের টপিক 2 নম্বর অ্যাপ্লিকেশন মদ কা কুয়া। 2 নম্বর অ্যাপ্লিকেশন মদ কা কুয়া, ডেথ ওয়েল। ডেথ ওয়েল, মদ কা কুয়া বলা হয়, মদ কা কুয়া, যা খুশি বলতে পারো, বা বাংলায় বলে মরণ কূপ, যা খুশি বলতে পারো। তোমরা একে যা খুশি বলতে পারো। তোমরা মরণকূপ দেখেছো নিশ্চয়ই, মরণকূপ দেখেছো তো নাকি? দেখোনি? অবশ্যই দেখেছো তোমরা মরণকূপ, অবশ্যই দেখেছো মরণকূপ। তোমরা মরণকূপ তো অবশ্যই দেখেছো, মরণকূপ তো অবশ্যই দেখেছো মেরে প্যারে বাচ্চো। কি হয় মরণকূপ? মরণকূপ তো অবশ্যই দেখেছো মেরে প্যারে বাচ্চো। মরণকূপ হয় কিরকম, এই ঠিক আছে। এর মধ্যে কি করে বাইকে আরোহীরা কি করে ঘুরে, দেওয়ালে কি করে, দেওয়ালে কি করে এমন জোরে জোরে বাইক চালায়, এখান থেকে বাইক চালাতে এটা উঠতে থাকে, ওটা ঘুরতে থাকে এরকম সাঁ করে ঘুরে ঘুরে। তো বাইক কি করে এখান থেকে চালানো শুরু করে নিচ থেকে, এমন ভাবে তৈরি করা হয় যাতে বাইক চালাতে চালাতে একটু প্লেন টাইপের করা হয়, এদিকে এদিকে প্লেন টাইপের করা হয়। বাইক চালাতে চালাতে গোল করে গোল গোল করে যখন চলবে, চলতে চলতে আস্তে 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 উপরের দিকে উঠবে। এটাকে আমরা মরণকূপ বলি না? মরণকূপ বলি, তোমাদের বড় বড় মেলা টেলা এগুলো আছে, মরণকূপ বলি। এরকম ঘুরে বাইক চালক কি করে এখান থেকে ঘুরতে শুরু করে নিচ থেকে, এখানে আমার সিস্টেম থাকে, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠতে থাকে, এরকম ঘুরতে থাকে, তারপর এরকম ঘুরতে থাকে, উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, বিভিন্ন ভাবে উঠতে থাকে। ঠিক আছে, ঠিক আছে। মনে করো ধরো 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 এখানটায় একজন, এখানটা একটা কি আছে, এখানে ঘুরছে, এই জায়গায় ঘুরছে, মনে করো এই জায়গায় ঘুরছে ভর এম, মনে করো এই জায়গায় ঘুরছে এম। তাহলে বাইরে দিয়ে কি কাজ করবে? বাইরে দিয়ে কি কাজ করবে? এফসিপি। এফসিপি মানে সূত্র কি? এম ভি স্কয়ার বাই আর। সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে এদিকে, বাইরের দিকে সে বল অনুভব করে বাইরের দিকে। সিম্পল বল, এখানেও তার মনে হবে, এখানেও তার মনে হবে। এই যেতে পারবে না ছেড়ে, দেওয়াল আছে না, কিন্তু তা তো মনে হবে নাকি বাইরের দিকে, কারণ সে তো একটা নির্দেশতন্ত্রে আছে, ইনার্সিয়াল নির্দেশতন্ত্রে আছে না, অজড় নন ইনার্সিয়াল নির্দেশতন্ত্রে আছে। এম ভি স্কয়ার বাই আর বাইরের দিকে মনে হবে তার। আর দেওয়াল কি করবে একে? দেওয়াল কি করবে? মনে করো দেওয়াল কি করবে, এদিকে কি করবে? নর্মাল ফোর্স প্রয়োগ করবে একে। দেওয়াল কি করবে? নর্মাল ফোর্স প্রয়োগ করবে। ধরে নিলাম এটা ব্যাসার্ধ কত? আর। ব্যাসার্ধ আর, যে বৃত্তপথে করছে তার ব্যাসার্ধ আর। আর নিচের দিকে কি কাজ করবে? এমজি। যেদিকে এমজি। মানে বস্তুটা যদি পড়ে যায়, যদি গাড়িটা যদি পড়ে যায় নিচের দিকে, কোন বলের জন্য পড়বে? এমজি বলের জন্য। এখানে বস্তুরা বা এখানে বাইক আরোহী যদি নিচের দিকে পড়ে যায়, কার জন্য পড়বে? এমজির জন্য। এমজি বললাম তাকে টানছে পৃথিবী, পড়ে যাওয়া হচ্ছে নিচের দিকে, তাকে আটকাবে কে? আবার বলছি বাইক আবার ঘুরছে, এখানটায় এখানে ঘুরছে, এদিকে কাজ করছে এম ভি স্কয়ার বাই আর, সেন্ট্রিফিউগাল ফোর্স, বাইরের দিকে তার বল অনুভব হবে। এবং দেওয়াল কি করছে? এই বস্তুর উপর লম্ব হবে, নরমাল ফোর্স প্রয়োগ করছে, অভিলম্ব বল। যেহেতু ঘুরছে এখানটায় বস্তুটা, বা বাইক আরোহী যা খুশি ঘুরছে, তাহলে সে নিচের দিকে তাকে কে টানছে? এমজি বল দ্বারা। যদি সে বস্তুটা পড়ে, যদি পড়ে যায় নিচে, কার জন্য পড়বে? এমজি বলের জন্য পড়বে। তাকে আটকানোর জন্য, তাহলে তাকে আটকানোর জন্য উপরে দিকে কি কাজ করবে? এফ। লিমিটিং লাগবে, ফ্রিকশন লাগবে উপর দিকে। আর সর্বোচ্চ ম্যাক্সিমাম, এখানে সর্বোচ্চ ফ্রিকশন লাগবে অবশ্যই। এখানে কি লাগবে? সর্বোচ্চ ফ্রিকশন লাগবে। এফ লিমিটিং লাগবে, ফ্রিকশন চাইবে, তার সর্বোচ্চ বল দ্বারা একে নিচে না পড়তে দেওয়া, আটকে রাখা। সর্বোচ্চ বল দ্বারা নিচে না পড়তে দেওয়া বা আটকে রাখা। এখানে চাইবে ব্যক্তির কত সেফ বেগ কত হবে, নিচে না পড়ে যাওয়ার বেগ কত হবে। এখানে যে সাইকেল আরটি ঘুরছে, তার নিচে না পড়ে যাওয়ার বেগ কত হবে, সর্বোচ্চ বেগ কত হবে, সর্বনিম্ন বেগ কত হবে। বেগের মান কত হলে বস্তুটি নিচে পড়ে যাবে না, সর্বোচ্চ বেগ কত হলে বস্তুটি নিচে পড়ে যাবে না, বস্তুটা বা বাইক আরোহী নিচে পড়ে যাবে না। যে ঘুরছে তো, কত বেগে ঘুরলে নিচে পড়ে যাবে না, এটা বের করতে বলবে। সহজ আছে, এটা কি আছে, কিছু নেই, সহজ জিনিস। এইভাবে ঘুরছে মনে করো, এর ব্যাসার্ধ আর, যেহেতু এটা আর, এটা পুরোটা একই থাকে, এটাও আর হবে ব্যাসার্ধ।
এরকম ঘুরছে, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় কখন পড়বে না আগে আছে, দেখো দুপাশে যেহেতু বাইরে বেরিয়ে যাচ্ছে না, ছিটকে যাচ্ছে না, যেহেতু বাইরে বেরিয়ে যাচ্ছে না বা ছিটকে যাচ্ছে না এদিকে, তাহলে দুটো বল কি সমান। তাহলে এখানে নর্মাল ফোর্স সমান কি হবে, এম ভি স্কোয়ার বাই আর। নর্মাল ফোর্স হবে এম ভি স্কোয়ার বাই আর, কোনো সমস্যা নেই। নর্মাল ফোর্সের মান যা হবে সেন্ট্রিফিউগাল ফোর্সে তার মান তাই হবে, যেহেতু বাইরে বেরিয়ে যাচ্ছে না, ছিটকে আসছে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এখানটায় কখন পড়বে না নিচে, নিচে কখন পড়বে না বস্তুটা, বস্তুটা কখন নিচে পড়বে না, বস্তুটা কখন নিচে পড়বে না, যখন এফ লিমিটিং এর মান, ফ্রিকশনের মান যখন উপর দিকে কি আছে ফ্রিকশন, এই ফ্রিকশন কি করবে, ভালো করে এগুলো লিখে রাখবে, তাহলে এই ফ্রিকশন কি করবে, এমজি থেকে বেশি হবে। ফ্রিকশন কি করবে, বস্তুকে নিচে পড়তে দেবে না, একে বাধা দেবে, এমজি কে বাধা দেবে, মানে ফ্রিকশনের মান অবশ্যই এমজির সমান অথবা বেশি হতে হবে। ফ্রিকশন সর্বোচ্চ ফ্রিকশন অ্যাকচুয়ালি লাগবে এখানে, এখানে লাগবে কি এফ লিমিটিং লাগবে। এখানে তো ফ্রিকশন কি করবে, তার ম্যাক্সিমাম মান দ্বারা বস্তুকে আটকে রাখার চেষ্টা করবে, এখানটায় নিচে পড়তে দেবে না। মানে এখানে এফ লিমিটিং এর মান অবশ্যই এমজি থেকে বেশি হতে হবে অথবা সমান, তাহলে সে ঘুরবে, নিচে পড়বে না। এফ লিমিটিং বের করার সূত্র কি, এফ লিমিটিং বের করার সূত্র কি, মিউ ইন্টু এন। মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক, দেওয়া থাকবে অঙ্ক তোমাদের। মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক, মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক, বা এটা এন সমান কত, এখানটা হলো এম ভি স্কোয়ার বাই আর বা এম আর ওমেগা স্কোয়ারও বলতে পারো, দুটো সূত্র আছে তোমাদের না। এবিলিটি মিউ এন, এন এর মান কত বেরিয়েছে, এফ এল সমান কত, মিউ মান কত বেরিয়েছে, কোনটা বসাবো আমি, কোনটা বসাবো বলো, কোনটা বসাবো, কোনটা বসাবো, কোনটা বসাবো, বেগের মান বের করবো তো। আচ্ছা বেগের মান বের করি, ব্যক্তির বেগ বের করবো, আমরা কৌণিক বেগ না, ব্যক্তির বেগ বের করবো। এফ এল সমান মিউ এন, মিউ এন মানে কত বেরিয়েছে এখানটা, এটা ধরে, এটা ধরে, হ্যাঁ। ভি যদি বের করবো আমরা, এম ভি স্কোয়ার বাই আর, এন এর মান এম ভি স্কোয়ার বাই আর, তাই তো। এন এদিকে, এদিকে এম ভি স্কোয়ার বাই আর, যেহেতু বেরিয়ে যাচ্ছে না, দুটো সমান বলছে, তাহলে এফ এল এর মান কি, মিউ এন গ্রেটার দেন ইকুয়াল টু এম জি গ্রেটার দেন ইকুয়াল টু হতে হবে, মানে ফ্রিকশনের মান এমজি থেকে এমজির সমান হতে হবে বা বেশি হতে হবে। এই ফ্রিকশনের মান এমজির সমান হতে হবে বা বেশি হতে হবে, তাহলে বস্তুটা নিচে পড়বে না বা ব্যক্তিরা নিচে পড়বে না গাড়ি চালাতে না, গাড়ি চালাতে চালাতে। মিউ এন এর মান বসাও, এন এর মান কত বেরিয়েছে, ওই বের করে দিয়েছি তো আমি সেখানটা, এম ভি স্কোয়ার বাই আর গ্রেটার দেন ইকুয়াল টু এম জি, এম এম কেটে দাও, তাহলে পড়ে আছে কত, মিউ ভি স্কোয়ার বাই আর জি, তাহলে ভি স্কোয়ার কত হবে এখানটা, ভি স্কোয়ারের মান কত হবে, ভি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জি আর বাই মিউ, বা ভি গ্রেটার দেন ইকুয়াল টু জি আর বাই মিউ রুট ওভার। মানে এখানটা যে ব্যক্তি ঘুরছে তার বেগ এইটার থেকে বেশি বা সমান হতে হবে। যে গাড়িটা চালাচ্ছে, যে গাড়িটা ঘুরছে, যে ঘুরছে মরণকুঁইতে, যে বাইক আরোহী ঘুরছে, তার বেগের মান কি হতে হবে, এটার বেশি হতে হবে বা সমান হতে হবে, তাহলে পিছনে পড়বে না, তাহলে নিচে পড়বে না। তাহলে বাইক আরোহী নিচে না পড়ার শর্ত বা বাইকটির নিচে না পড়ার শর্ত কি, এই বাইক আরোহীর বেগ এটার থেকে বেশি হতে হবে বা তার সমান হতে হবে। বাইকটির নিচে না পড়ার শর্ত, বাইকটির নিচে না পড়ার শর্ত, ব্যাস সবাই তুলে ফেলো। আশা করছি তোমরা সবাই তুলে নিয়েছো। এখন দেখো এই সূত্র মনে রেখে লাভ নেই, কিন্তু সূত্র মনে রেখে লাভ নেই, কনসেপ্ট বুঝতে হবে তোমাকে, নিজে থেকে করতে হবে, এই কনসেপ্টে নিজে থেকে অন্য কিছু করতে হবে। যেমন একটা দিচ্ছি, দেখো তোমরা নিজে করো দেখি, নিজে করবে, বুঝে দিচ্ছি আমি একটা দিচ্ছি, তোমরা করো দেখি। বলছে যেটা ডিক্স আছে, ডিক্স, এটা কি ডিক্স, ডিক্স, ঠিক আছে। ডিক্সটা কি করছে, দেখে গেছে, ডিক্সটা কি করছে, আমি ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি, ডিক্সটাকে ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি, ঠিক আছে। ডিক্সের উপরে একটা কয়েন আছে, ডিক্সের উপরে একটা
কয়েন আছে, কয়েন ডিস্কের উপরে একটা কয়েন আছে, বলছে ডিস্কটির সর্বোচ্চ কত কৌণিক বেগ পর্যন্ত, বলছে ডিস্কের সর্বোচ্চ কত কৌণিক বেগ পর্যন্ত, ডিস্কের সর্বোচ্চ কত কৌণিক পর্যন্ত লিখে রাখতে পারো, তোমরা করো এটা। হ্যাঁ, বলছে ডিস্ক এর সর্বোচ্চ কত কৌণিক বেগ পর্যন্ত কয়েনটি স্কিড করবে না। স্কিড মানে বাইরে বেরিয়ে যাবে না। করো, তোমরা করো, তোমরা বের করো, ফর্মুলা বের করো। এম ভরের স্কিড আছে, কি আছে এটা, এম ভরের কয়েন আছে। বলছে এটা ডিস্ক আছে, ডিস্কটা কি ঘোরানো হচ্ছে, ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, ঘূর্ণাক্ষের সাপেক্ষে, ধরে নিলাম এটা ঘূর্ণাক্ষ, তার সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তার উপরে একটা কি আছে, কয়েন আছে, এম ভরের কয়েন আছে। বলছে ডিস্কের সর্বোচ্চ কত কৌণিক বেগ পর্যন্ত কি হবে যদি ঘোরাতে থাকি, যদি জোরে জোরে ঘোরাই কি হবে, খুব জোরে ঘোরালে কি হবে, কয়েনটা কি ছিটকে বেরিয়ে যাবে, তো স্কিড করবে, তো কয়েনটি ছিটকে বেরিয়ে যাবে। বলছে সর্বোচ্চ কত বেগ পর্যন্ত কয়েনটি স্কিড করবে না, তারপরে স্কিড করতে শুরু করবে, স্কিড করবে বাইরে ছিটকে বেরিয়ে যাবে। যদি ঘুরতে থাকে এরকম ওমেগা কৌণিক বেগ ঘুরছে, তাহলে কি করবে, বাইরের দিকে একটা বল অনুভব করবে, সেই বলের জন্য সে কি বেরিয়ে যেতে পারে। যে ওমেগার মান কত হলে, ম্যাক্সিমাম কত হলে, কত হওয়া পর্যন্ত কয়েনটি কোনো স্কিড করবে না, ঠিক আছে। করেছো তোমরা 1 2 3 4 5, নিজে করো, হাতে নিজে করতে হবে, নিজে না করলে কোনো লাভ নেই, কয়েনটা কত আছে এখানটায়, ঠিক আছে, ব্যাসার্ধ কত আর, তাহলে কয়েনটা কি করবে, বাইরের দিকে একটা বল অনুভব করবে, এফসিপি এম আর ওমেগা স্কয়ার দিলাম, কারণ ওমেগার মান চেয়েছে আবার, ঠিক আছে। আর নিচের দিকে কি বল কাজ করবে, এমজি। উপরের দিকে এই তল কি করবে, একে নরমাল ফোর্স প্রয়োগ করবে। বলছে স্কিড করবে না মানে থাকবে, এখানে সাম্যাবস্থায় থাকবে, বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাবে না, মানে সাম্যাবস্থায় থাকবে। বলছে এই কয়েনটা সর্বোচ্চ কত কৌণিক বেগ পর্যন্ত সাম্যাবস্থায় থাকবে, মানে স্কিড করবে না। সাম্যাবস্থায় থাকবে না মানে কি, উপরের বল কত, এন সমান কত, এমজি, এন সমান এমজি। তাহলে একে স্কিডিং থেকে আটকাবে কে, স্কিডিং করা থেকে আটকাবে কে, একে এই কয়েনটাকে, এই বলের জন্য এই বাইরের দিকে বল অনুভব করছে, তো এই কয়েনটা কি করে বাইরের দিকে বল অনুভব করবে, এম আর ওমেগা স্কয়ার, এই বলের জন্য সে বাইরে বেরিয়ে যেতে চাইবে। বলছে এখানটায় এই কয়েনটাকে আটকাবে কি, ফ্রিকশন ফোর্স, এফ লিমিটিং ফ্রিকশন ফোর্স লাগবে এখানটায় কয়েনটা কি করবে, এই কয়েনটাকে এই তলের সঙ্গে যে ফ্রিকশন ফোর্স সেটা আটকে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। মানে এখানে ফ্রিকশন ফোর্স লাগবে কি, লিমিটিং ফ্রিকশন লাগবে, সূত্র কি, মিউ এন, এন এর মান কত, তাহলে এফ লিমিটিং সমান মিউ এন সমান এমজি, এন সমান এমজি, ঠিক আছে। বলছে কখন আটকাবে, কখন থাকবে, এটা কয়েনটা কখন থাকবে বলো, এদিকে লাগছে কি আটকাবে কে, লিমিটিং ফ্রিকশন আটকাবে, বাইরের দিকে এম আর ওমেগা স্কয়ার। তাহলে এখানটায় লিমিটিং ফ্রিকশনের মান বা ফ্রিকশনের মান, লিমিটিং ফ্রিকশন লাগবে এখানটা, তাহলে ফ্রিকশনের মান, এই লিমিটিং ফ্রিকশনের মান এর থেকে কি হতে হবে, বেশি হতে হবে, এই লিমিটিং ফ্রিকশনের মান এর থেকে বেশি হতে হবে, কার থেকে, এফসিপি থেকে, বা সমান হতে হবে, কারণ এখানে আটকাচ্ছে কে, একে আটকে রাখবে কে, এই বলের জন্য সে বাইরে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু একে আটকে রাখতে পারবে কে, এই তলের সঙ্গে, এই কয়েনের সঙ্গে যে তলটা আছে, যখন সেখানে যে ফ্রিকশন লাগবে এফ লিমিটিং, সেইটা আটকে রাখার চেষ্টা করবে। মানে এই এফ লিমিটিং এর মানটা কি হবে, গ্রেটার দেন হতে হবে কার থেকে, এফ সিপি থেকে, সেন্ট্রিফিউগাল ফোর্স থেকে, বা এফ লিমিটিং এর মান কত, মিউ এম জি গ্রেটার দেন ইকুয়াল টু এফ সিপির মান কত,
এম আর ওমেগা স্কোয়ার, এম এম কেটে গেল, তাহলে ওমেগা স্কোয়ার সমান উল্টো দিকে হয়ে যাবে, এটা আগে লিখছি, এটা উল্টো দিকে হয়ে যাবে, এদিকে আছে মুখটা, মিউ জি বা ওমেগা সমান হবে লেস দেন ইকুয়াল টু, ওই লেস দেন ইকুয়াল টু রুট ওভার মিউ জি বাই আর, লেস দেন ইকুয়াল টু অবশ্যই। তাহলে এখানটায় কৌণিক বেগের মান কত হবে, কনসেপ্ট আগে বুঝতে হবে তোমাদের, না কনসেপ্ট না বুঝলে কিচ্ছু লাভ নেই। এখানে ওমেগার মানটা এই রুট ওভার মিউ জি বাই আর এর থেকে আর এর সমান হতে হবে বা কম হতে হবে, সমান হতে হবে বা কম হতে হবে, তাহলে কয়েনটা ছিটকে বেরিয়ে যাবে না। তাহলে ডিস্কের কৌণিক বেগ কত হতে হবে, রুট ওভার লেস দেন ইকুয়াল টু রুট ওভার তরিকা লেস দেন ইকুয়াল টু রুট ওভার মিউ জি বাই আর, এর কম হতে হবে, কম, বেশি হলে তো বেরিয়ে যাবে, বা সমান, কম অথবা সমান হতে হবে, ব্যাস হয়ে গেছে, খতম। বুঝতে পেরেছো? তুলে ফেলো এটা, বা আটা অঙ্ক দাও দিচ্ছি, করো আটা দিচ্ছি, নিজেরা করো, আবার চেষ্টা করো, নাহলে আটা দিচ্ছি, চেষ্টা করো। ওমেগা মিউ জি বাই আর, এটা হবে আর মিউ জি বাই আর, তাহলে রুট ওভার দিলে কি হবে, রুট শুধু মিউর মান, ওমেগা সমান কত হবে, লেস দেন ইকুয়াল টু রুট ওভার মিউ জি বাই আর, রুট ওভার মিউ জি বাই আর। ঠিক আছে, আটা করো তোমরা, তুলে ফেলো। কখন বেরিয়ে ছিটকে বেরিয়ে যাবে না, স্কিড করবে না কখন, যখন এফ এল এর মান, মানে এফ লিমিটিং এর মান যেটা কাজ করছে এদিকে, এফ লিমিটিং এর মান এর থেকে বেশি হবে, এফ লিমিটিং এর মান এর থেকে বেশি হবে। এফ লিমিটিং সূত্র কি, মিউ এন, আর এন এর মান কত, এম জি, উপরের দিকে এন, যেদিকে জি, মিউ এম জি গ্রেটার দেন ইকুয়াল টু এম আর ওমেগা স্কয়ার। এখান থেকে বের করেছি আমি, ওমেগার মান বের করেছি, সহজ জিনিস, ভালো করে বুঝতে হবে। এখানে আটকে রাখার চেষ্টা করবে কে, ঘর্ষণ বল, বস্তুকে ঘর্ষণ রাখার, আটকে রাখার চেষ্টা করবে ঘর্ষণ বল। কখন আটকে রাখবে ঘর্ষণ বল, ছিটকাতে দেবে না, স্কিড করতে দেবে না। কখন আটকে রাখবে, স্কিড করতে দেবে না, যখন এফএল এর মান এর থেকে বেশি হবে, বা ফ্রিকশন লিমিটিং এর মান এখান থেকে বেশি হবে, এর থেকে গ্রেটার দেন ইকুয়াল টু এফসিপি হবে, তার মান বসিয়েছি, অঙ্ক হয়ে গেছে। মনে করো একটা অর্ধবৃত্তাকার বাউল আছে, হ্যাঁ, অর্ধবৃত্তাকার বাউল, অর্ধবৃত্তাকার বাউল, অর্ধবৃত্তাকার বাউল, এটা কি অর্ধবৃত্তাকার বাউল, বাউল বাউল বলা হয়, অর্ধবৃত্তাকার বাউল, এটা অর্ধবৃত্তাকার বাউল, এটা কি একটা অর্ধবৃত্তাকার বাউল। ঠিক আছে, এই বাউলের ব্যাসার্ধ কত আছে, এই বাউলের ব্যাসার্ধ হলাম আর, বড় হাতের আর। ঠিক আছে, বলা আছে এই বাউলের এখানে একটা কয়েন আছে, কয়েন, এবার বাউলটা কি ঘোরানো হচ্ছে, বাউলটাকে ঘোরানো হচ্ছে, বাউলটাকে এরকম ঘোরানো হচ্ছে। ঠিক আছে, কি হবে, ঘোরাতে থাকলে কি হবে, এই কয়েনটা কি করবে, এম ভরের কয়েন, মনে করো এটা আছে এম ভরের কয়েন, যদি ঘোরাতে থাকি আমি এম ভরের কয়েনটাকে, যদি বাউলটাকে ঘোরাতে থাকি, এর তলায় থাকা এম ভরের কয়েন কি আস্তে আস্তে উপরের দিকে উঠবে, আস্তে আস্তে সে উপরের দিকে উঠবে, আস্তে আস্তে সে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠতে থাকবে, একটা সময় গিয়ে সে কি করবে, স্থিরভাবে ঘুরবে, আর না যাবে উপরে, না যাবে নিচে। এটা কি এম ভরে একটা বাউল, এটা একটা বাউল, অর্ধবৃত্তাকার বাউল, এটা কি, এটা অর্ধবৃত্তাকার বাউল, বাউল বলা হয়, অর্ধবৃত্তাকার বাউল, বাউল কনসেপ্ট মনে করে এটা করছে, কি হচ্ছে এটা, বাউল কনসেপ্ট, বাউল কনসেপ্ট, এটা অর্ধবৃত্তাকার বাউল, বাউলের ব্যাসার্ধ কত আর, একে মনে করো আমি ঘোরাচ্ছি ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি, ওমেগা কৌণিক বেগে বাউলটাকে ঘোরাচ্ছি, বাউলটাকে কি হবে, এই তলায় থাকা কয়েনটা কি করবে, সেও আস্তে আস্তে ঘুরতে ঘুরতে উপর দিকে ঘুরবে, বাউলের গায়ে ঘুরতে ঘুরতে, বাউলের গায়ে ঘুরতে ঘুরতে উপর দিকে ঘুরবে, তারপর একটা জায়গায় গিয়ে মনে করো এখানটায় গিয়ে স্থির ভাবে ঘুরতে থাকবে, আর না যাবে না উপরের দিকে, না যাবে নিচের দিকে, স্থির ভাবে হতে থাকবে। মনে করো এই সে এই বৃত্ত অনুযায়ী যখন ঘুরছে তখন বৃত্ত এটা, যখন সে ঘুরছে তখন সে বৃত্ত এইটা, যখন বস্তুটা স্থিরভাবে ঘুরছে তখন বৃত্ত এইটা। ঠিক আছে, অঙ্ক চাইছে, এটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এটা হচ্ছে ঘূর্ণাক্ষ। যখন বস্তুটি সাম্যাবস্থায় ঘুরবে তখন ঘূর্ণাক্ষের সঙ্গে কতক্ষণ করবে, যখন বস্তুটি এম ভরের বস্তুটি
সাম্যাবস্থায় ঘুরবে তখন ঘূর্ণাক্ষের সঙ্গে কত কোণ হবে? ঘূর্ণাক্ষের সঙ্গে কত কোণ করবে? কত কোণ করবে? যখন বস্তুটি সাম্যাবস্থায় ঘুরবে, উপরের দিকে আস্তে আস্তে উঠবে 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 উঠতে একটা জায়গায় গিয়ে স্থিরভাবে ঘুরতে থাকবে, তখন ঘূর্ণাক্ষের সঙ্গে কত কোণ হবে তার? তখন ঘূর্ণাক্ষের সঙ্গে তার কত কোণ হবে? ঘূর্ণাক্ষের সঙ্গে মানে কোনটা বলতো? এই তো ঘূর্ণাক্ষ, এইটা কত কোণ করবে বলছে, এইটা, এই কোণটা কত হবে বলছে, এই কোণটা কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, এটা যদি আর হয়, এটাও কি আর? অর্ধবৃত্তাকার। এটা যদি আর হয়, এটাও আর কি? এটা অর্ধবৃত্তাকার পথ তো। এটা যদি আর হয়, এটা কেন্দ্র, এটা আর, এটাও আর হবে, অর্ধবৃত্তাকার পথ। আমার আঁকাটা আর দেখো না, আঁকা দেখো না, এটা বড় অর্ধবৃত্তাকার বাউল, এটা সেমি সার্কুলার বাউল, সেমি সার্কুলার বাউল, সেমি সার্কুলার। ধরে নিলাম এই যে বৃত্ত, যে বৃত্ত পথে সে ঘুরছে, যে বৃত্তকে কেন্দ্র করে ঘুরছে সে, তার ব্যাসার্ধ আর, তার ব্যাসার্ধ আর। কি এবার কি হবে দেখো তোমরা, যখন ঘুরছে সে বাইরের দিকে কি বলবল অনুভব করবে সে? এম ভি স্কোয়ার বাই আর বা এম আর ওমেগা স্কোয়ার করবে। সেন্ট্রিফুগাল ফোর্স বাইরের দিকে অনুভব হবে। নিচের দিকে কি কাজ করবে? এম জি। নিচের দিকে কি কাজ করবে? এম জি। এক কাজ করো, এটাকে সোজা টানো এরকম, এটা যদি থিটা হয় এটাও থিটা, এটা যদি থিটা হয় এটাও, এটা যদি থিটা হয় এটাও থিটা, একান্তর কোণ। আচ্ছা, তখন এই তল, এই তলটা বস্তুর উপর, যখন এই তলটা এই তলটা এই তলটা এই তলটা এই তলটা এই তলটা বস্তুর উপর কি করবে? এইভাবে নরমাল ফোর্স প্রয়োগ করবে, এইভাবে নরমাল ফোর্স প্রয়োগ করবে। কোন তলটা? এই তলটা বস্তুর উপর এইভাবে নরমাল ফোর্স প্রয়োগ করবে, তখন তলটা এইভাবে নরমাল ফোর্স প্রয়োগ করবে। মানে বলতে চাইছি আমি, এই আবার আঁকছি, তাহলে তোমাদের জন্য এখানে রেখে দিচ্ছি। এম ভরের বস্তু বাইরে দিয়ে কি কাজ করছে? এম ভি স্কোয়ার বাই আর বা এম আর ওমেগা স্কোয়ার, ঠিক আছে? নিচে দিয়ে কি কাজ করছে? এম জি, ঠিক আছে? এদিকে কাজ করছে কি? নরমাল ফোর্স, ঠিক আছে? এই কোণটা থিটা, তার জন্য এই কোণটা হবে থিটা, এই কোণটা হবে থিটা, এই কোণটা থিটা, তার জন্য এই কোণটা হবে থিটা। তাহলে এই নরমাল ফোর্সের এদিকের রূপাংশ হবে কত? এন কস থিটা। এদিকের রূপাংশ কত হবে? এন, মানে এইদিকের রূপাংশটা হবে এন সাইন থিটা। যেহেতু বস্তুটা সাম্যাবস্থায় আছে, যেহেতু বস্তুটা সাম্যাবস্থায় আছে, না যাচ্ছে উপরে না যাচ্ছে নিচের দিকে, তাহলে আমরা বলতে পারি এখানটায় এন কস থিটা সমান এম জি, এন কস থিটা সমান এম জি, ঠিক আছে? বা বলতে পারি এন সাইন থিটা সমান, না যাচ্ছে বেরিয়ে যাচ্ছে না, এন সাইন থিটা সমান এম আর ওমেগা স্কোয়ার। ধরলাম এম আর ওমেগা স্কোয়ার, ধরলাম আমি এম আর ওমেগা, দুটোর মান লাগবে, দুটোর মানের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি আমরা, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি আমরা। ক্লিয়ার হয়েছে? আমি এইটা এঁকেছি, এই কন্ডিশনটা এঁকেছি। এদিকে কি নরমাল ফোর্স কাজ করছে, এদিকে তলটা কি করছে? বস্তুর উপর নরমাল ফোর্স প্রয়োগ করছে, তলটা নরমাল ফোর্স এইরকম প্রয়োগ করছে, এই নরমাল ফোর্স। এইটা থিটা হলে যদি আমি এর সমান্তরাল এখানে টানি, সমান্তরাল সরলরেখা টানি এখানটায়, এটাও থিটা হবে, একান্তর কোণ, একান্তর কোণ। এটা থিটা হলে তাহলে নরমাল ফোর্সের এদিকে রূপাংশ হবে কি? এন কস থিটা, এদিকে রূপাংশ হবে এন সাইন থিটা, ঠিক আছে? এন সাইন থিটা। যদি সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় ঘুরবে, তখন ঘূর্ণাক্ষের সঙ্গে কত কোণ করবে? থিটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে কত? এইটা সমান এইটা হবে, এইটা সমান এইটা হবে। এবার কি করো, এক, এটা দুই, 1/2 করে দাও। এইটা এবার করিয়েছি তোমাদের আমি, 1/2। তাহলে এন এন কেটে যাবে, এখানটা 1/2 করবো, এন এন কেটে যাবে, মানে এখানে সাইন থিটা
বাই কত cos থিটা সমান কত হবে কেটে যাবে আর ওমেগা স্কয়ার বাই জি। এখানে আর এর মান তো দেওয়া থাকবে না, এই ছোট ব্যাসার্ধ ছোট যে বৃত্তে ঘুরছে সে এটার মান দেওয়া থাকবে না, তো দেওয়া থাকবে কত আর দেওয়া থাকতে পারে। এখানে ছোট বৃত্তে ঘুরছে তার ব্যাসার্ধ দেওয়া থাকবে কখনো না, অসম্ভব ব্যাপার, দেওয়া থাকবে দেবে না। তার জন্য এই ছোট আরটাকে বড় আরে কি করবো আমরা, আর এই এটা কেন আর হয়েছে বুঝতে পারছো, এটা অর্ধবৃত্তাকার পথ, এটা যদি আর হয় এটাও আর হবে অর্ধবৃত্তাকার পথ, এটা যদি আর হয় এটাও আর হবে। এই ছোট আরটাকে রিপ্লেস করবো কিসে আরে, তাহলে এই ত্রিভুজটা ভাবো, কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা, কোন ত্রিভুজটা ভাবো, এইটা একটা কনসেপ্ট করানো হয়েছে, এইটা হবে এইটা আর, এটা কি বড় আর, এটা কত থিটা, মানে এটা কি এটা থিটার সাপেক্ষে এটা কি লম্ব, এটা অতিভুজ, তাহলে সাইন থিটা কত হবে, সাইন থিটা কত হবে লম্ব বাই অতিভুজ, অতিভুজ এটা সাইন আর বাই আর, তাহলে আর সমান কত হলো আর সাইন থিটা, ছোট আর সমান বড় আর সাইন থিটা, আর জায়গায় লিখবো কি আমরা বড় আর সাইন থিটা ইন্টু ওমেগা স্কয়ার বাই জি। এবার সাইন থিটা কেটে দাও, ওকে বের করতে হবে, থিটা বের করতে হবে না, থিটা বের করতে হবে। তাহলে এখানে কি হলো 1/cos থিটা সমান কি পেলাম আমরা উপরে আর ওমেগা স্কয়ার জি, আর থিটা সমান cos থিটা সমান কত হবে জি বাই আর ওমেগা স্কয়ার, আর থিটা সমান কত হবে cos ইনভার্স রুট ওভার না কন ইনভার্স রুট ওভার কেন হবে cos ইনভার্স জি, উল্টে যাবে এটা, না উল্টবে না, আর উল্টবে না, উল্টে গেছে একবার, জি বাই আর ওমেগা স্কয়ার। বোঝা যাচ্ছে থিটার মান কত পেলাম, এই আটটা দেওয়া থাকবে না, এই আটটা দেওয়া থাকবে না, এখান থেকে তুমি বের করতে পারো, কোনো সমস্যা নেই, এখান থেকেও থিটা বের করতে পারো, cos থিটা কত হবে রুট ওভার, সেম হবে, এখানে শুধু ছোট আর হবে, ছোট আর অঙ্ক দেওয়া থাকবে না, ছোট আর অঙ্কে দেওয়া থাকবে না। কি বললাম ভালো করে শোনো কথাগুলো আমার, কিভাবে করলাম আরেকবার দেখো তোমরা, আমি কি বলছি তার সঙ্গে সঙ্গে বোঝো, তার সঙ্গে সঙ্গে করো, তার সঙ্গে সঙ্গে দেখো, দুবার করে দেখো, তিনবার দেখো, এগুলো কঠিন আছে। এখান থেকে ডাইরেক্ট ট্যান থিটা করো, ট্যান থিটা সমান আর ওমেগা স্কয়ার বাই জি, তোমার থিটা সমান ট্যান ইনভার্স আর ওমেগা স্কয়ার বাই জি, তোমাদের বইতে হয়তো এটা বইতে আছে তোমাদের, কিন্তু এই আর ছোট আর দেওয়া থাকবে না, ছোট আর তো তোমাকে বের করতে হবে, এগুলো তোমাদের কনসেপ্ট করানো হচ্ছে, অঙ্ক তো সূত্র মনে রেখে লাভ নেই, কোনো সূত্র মনে রেখে লাভ নেই, তোমাকে কনসেপ্ট আগে বুঝতে হবে, সূত্র মনে থাকবেও না, এত ফিল্ডটা বুঝতে হবে তোমাকে, ক্লিয়ার। এবার আমরা পড়বো বৃত্তপথে গতি, ব্যাংকিং শুরু করবো। মুছে দিচ্ছি, তুলে ফেলো, ভালো করে তুলে ফেলো, আমি কি বলছি সেগুলো বারবার শোনো, ব্যাস।